ক্লাসের আলোচনা কন্টিনিউ করতে যাচ্ছি আর কি। সো হ্যাঁ ভালো আছে হ্যাঁ মন ভালো তো খোঁজ খবর পেলাম না আমরা। আচ্ছা আমরা কেমন আছি এটাও জিজ্ঞেস করলেন না স্যার। খোঁজ খবর আপনি তো জবাব দিতে বলে আপনার তো খোঁজ খবর না এটা সবাই জানে, আপনার খোঁজ খবর সবাই রাখে। না আসলে আমি আমাদের নাম কি ওর ভুলে গেলাম, তানভীর মনে করি একটু ভুলে নাই তন্ময়, রাইট? তন্ময়, হ্যাঁ হ্যাঁ না 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 যাই হোক। সো তন্ময়ের একটা খাওয়া আমাদের কাছে আছে তাই না? তারপর আমারও একটা ছোট আমি কমিটমেন্ট ব্রেক করছি একটা আপনাদের সাথে। আমার ঈদের আগে লাস্ট ক্লাসটা আমার আসার কথা ছিল। হ্যাঁ সো আমি সুদীপকে ফোন দিয়েছিলাম, চেষ্টা করছিলাম অনেক আসার, বাট আসলে কোনো সুযোগ ছিল না আর কি, যে কারণে হয়তো আসতে পারি নাই। সো যাই হোক আমি আর তন্ময় মিলে আপনাদের ইনশাআল্লাহ একদিন সিঙ্গারা খাওয়াবো, ঠিক আছে তন্ময়? আচ্ছা আপনাদের এই উপস্থিতির অবস্থা কেন? এখানে কি অবস্থা আপনার সাথে? আপনার এখানে কি অবস্থা? গত 2 ক্লাসে কিন্তু ভালোই ছিল, হ্যাঁ আজকে একটু কম আসছে বাইরে বলা না। 6টা কিন্তু অলরেডি বাজে, 6টার বেশি বাজে। সো আর এর আগেও 2টা সেশন আমি এক্সিকিউট করে আসছি, 9টা থেকে 1টা, 1:30 থেকে 5:30। সো এটা হচ্ছে 3 নম্বর সেশন। আল্লাহ জানে কি হবে। লোড খুব বেশি ছিল না, 22 জন ছিল, একটা ছিল 22 জন আর একটা ছিল 21 জনের মতো। আজকে 3:30 দিচ্ছি, একসাথে 2টা ছিল সকালবেলা। 9টা থেকে 9:30 পর্যন্ত ছিলাম এক জায়গায়, তারপরে 9:30 থেকে 1টা, 1:30 থেকে 5:30, 5:30 থেকে এখানে। যাই হোক আমাদের জাভাস্ক্রিপ্ট আলোচনা হয়ে গেছে তাই না? জাভাস্ক্রিপ্ট হয়ে গেছে এবং আমরা আলহামদুলিল্লাহ জাভাস্ক্রিপ্ট মোটামুটি পারি। সো আমাদের প্রজেক্ট শুরু করে দিতে হবে আর কি। সফল স্যারের সাথে কথা বললাম, স্যার বললো যে আমাদের প্রজেক্ট আছে কত নম্বর ক্লাস? 22। সো আমাদের প্রজেক্ট শুরু করে দিতে হবে আর কি। আমরা অবজেক্ট ওরিয়েন্টেড যে প্রোগ্রামিং, সেই প্রোগ্রামিংটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর যে কনসেপ্ট, সেই কনসেপ্টটা নিয়ে আমরা একটু প্র্যাকটিস করবো আর কি। তারপরে আমরা ওটা ধরেই প্রজেক্টের দিকে যাব। সো আমাদের হাতে ক্লাস আছে কয়টা? এই যে রেডওয়ান চলে আসছে। আমাদের হাতে ক্লাস আছে কয়টা? 14টার মতো, গুড এনাফ, ঠিক আছে। সো WP তাই না? আমরা কম বেশি সবাই জানি যে বিষয়টা আসলে কি। সবাই একটু কনসেন্ট্রেট করেন। আপনাদের ফেসবুকিং করার জন্য, গপ্প গুজব করার জন্য সময় দেওয়া হবে 15-20 মিনিট 7:30টার দিকে। বাট এতটুকুন সময় 1-1.5 ঘন্টার সময় একটু কনসেন্ট্রেট করেন ক্লাসের প্র্যাকটিসের বা আলোচনার দিকে আর কি, ঠিক আছে? মেজবা কি চিন্তা করতেছেন? এমনিতেই আছে, শুনতেছেন। আপনি অনেকদিন পরে আসছেন, কই গেছিলেন এতদিন? আমি ভাবলাম আমার বিয়ে শাদী করলেন কিনা। ঠিক আছে আমরা দাওয়াত দেন আর কি করলে। আপনার পার্টনার কই? আসতে পারে কেন? খোঁজ খবর নিয়ে আর কি, ফোন দিয়ে প্রতিদিনই নেন। ঘটনা কি, ছিলেন আমি? কোন কি এ কথা বলেন না। ওকে জাস্ট একটু ই করলাম আর কি, হ্যাঁ অন্যভাবে নিয়েন না। তো না আমাদের ওই এক বড় ভাই বলছিল আর কি যে দেশের বাইরে একটা ছেলে আর একটা মেয়ে বসে যখন গল্প করে তখন তারা সিম্পল, আর একটা ছেলে বসে গল্প করলে তাদেরকে ঘটনা কি, ঘটনাটা কি?
তো বিষয়টা হচ্ছে এরকম আর কি। যাই হোক, এখন অবজেক্ট ওরিয়েন্টেড যে প্রোগ্রামিং OOP, এই জিনিসটা কি? এই জিনিসটা কি কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না অন্য কোনো কিছু? এটা কি কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ অথবা না? না, তাই না? এটা জাভা বা পিএইচপি, সি শার্প এরকম কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এটা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না। এটাকে আমরা বলতে পারি এভাবে যে এটা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের একটা সংবিধান, ইনস্টিটিউট, সংবিধান। এখন হ্যাঁ, সো সংবিধান কেন বলা হচ্ছে? সংবিধানের কাজ কি? আমাদের বাংলাদেশের কিন্তু একটা সংবিধান আছে, তাই না? সংবিধানের মধ্যে কিছু আইন প্রণয়ন করা হয়, তাই না? সেই আইনগুলো কিন্তু আবার পাশও হয়। পাশ হওয়ার পর আমরা জনগণ সেই আইনগুলো মেনে চলি, রাষ্ট্র সুন্দরভাবে পরিচালিত হয়। তো দেশে যদি কোনো সংবিধান না থাকতো, কোনো আইনও থাকতো না, আইন না থাকলে মানুষজন কি যার যা মন চায় তাই করতো। সো করাপশন বা মানে ওই বিষয়গুলো কিন্তু আরো আস্তে আস্তে অনেক বেশি হতো। সংবিধান থাকার কারণে কিন্তু আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। বাংলাদেশের চাইতে অন্যান্য যে দেশগুলা সেগুলোর অবস্থা কিন্তু আরো খারাপ, আমরা কিন্তু অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। সো এখন তাহলে কি বলা হচ্ছে যে এটাকে বলা হচ্ছে একটা সংবিধান। সংবিধানের কাজ কি? কিছু রুলস প্রণয়ন করা। সো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এটা হচ্ছে কি প্রোগ্রামিংয়ের একটা মডেল বা একটা সংবিধান, যেখানে কিছু রুলস ক্রিয়েট করা থাকে। সেই রুলসগুলো যে সমস্ত ল্যাঙ্গুয়েজ মেনে চলে তাদেরকে বলা হয় অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা স্ট্রাকচারার্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেমন সি, সি প্লাস প্লাস, জাভা, সি শার্প, পাইথন, এগুলোদের কি বলা হচ্ছে? এরা 100% স্ট্রাকচারার্ড অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এদেরকে বলা হচ্ছে কি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তাহলে আমরা প্রথমত বলতে পারতেছি যে এটা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, এটা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, প্রোগ্রামিং এর একটা মডেলের নাম। তাহলে এই মডেলের থিমটা কি? অবজেক্ট ওরিয়েন্টেড যে প্রোগ্রামিং, এই মডেলের থিমটা কি? থিমটা এভাবে বলে যে যখন আমরা কোনো একটা প্রবলেমের সলিউশন করব, তখন সেই প্রবলেমটাকে যত ছোট ছোট ভাগে ভাগ করা যায় ভাগ করতে হবে। ভাগ করার পর প্রত্যেকটা কাজ এক একটা ফাংশন করবে এবং একই জাতীয় ফাংশনগুলো একটা ওনারশিপের আন্ডারে নিয়ে আসতে হবে। দেখেন, আমরা কিন্তু একটা জিনিস জানি যে প্রত্যেকটা ফাংশন মানে কি এক একটা কাজ, তাই না? এক একটা ফাংশন মানেই কিন্তু এক একটা কাজ। তো যেমন ধরেন আমরা প্রথমে কি করছি, আমরা যদি আমাদের ক্লাসের প্যাটার্নের কথা বলি, আমরা প্রথমে কি করলাম? প্রথমে আমরা যে পিএইচপি প্রোগ্রামিং করব, সো আমরা ইনফরমেশনগুলো প্রসেসিং করব পিএইচপি দিয়ে, বাট প্রসেসিং করার পর শো করাবো কোথায়? ব্রাউজারে। সো ব্রাউজারে শো করার জন্য কি লাগবে? HTML CSS একটু সুন্দর সুন্দর করার জন্য লাগবে। এই জন্য আমরা প্রথম কয়েকটা ক্লাস HTML CSS বা জাভাস্ক্রিপ্টের উপর একটু প্র্যাকটিস করলাম। এরপরে আমরা পিএইচপি আসলাম, যেটা দিয়ে আমরা ইনফরমেশনগুলো প্রসেসিং করব। বেসিক্যালি ইনফরমেশনগুলো আমরা প্রসেসিং করব পিএইচপি দিয়ে। প্রসেসিং করার পর সেই ইনফরমেশনটা শো হবে কোথায়? ব্রাউজারে, তাই না? শো করবে কি HTML CSS, ওটাকে একটু সুন্দর করবে। আর জাভাস্ক্রিপ্ট কি করবে? ওইটার ইন্টারঅ্যাক্টিভনেসটা কন্ট্রোল করবে। এটাই তো কাজ। তাহলে আমরা যখন প্রথম একটা ক্যালকুলেটর তৈরি করলাম, সেই ক্যালকুলেটর কিভাবে তৈরি করছিলাম? একবারে ভেরি সিম্পল, কিন্তু একটা ভিউ পেজের মধ্যে ইউজার ইনপুট দিচ্ছিল, সেগুলো আমরা অ্যারে থেকে রিসিভ করতেছিলাম, তারপরে স্টেটমেন্টের উপরে কখনো যোগ, কখনো বিয়োগ, কখনো গুণ, কখনো ভাগ, এভাবে কিন্তু ক্যালকুলেটর হচ্ছিল। এটাকে বলা হচ্ছিল কি প্রসিডিউরাল ওয়ে। এভাবে করার পর দেন ওইভাবে যখন আমরা করতেছিলাম, আমাদের যা মন চায় তাই করতে পারতেছিলাম, বা ওই স্টেটমেন্টগুলা বা ওই আমরা যদি বলি ওইটা একটা সফটওয়্যার বা ওইটা একটা সিস্টেম, ওই সিস্টেমটার কিন্তু কোনো সিকিউরিটি ছিল না। কি করলাম? ওখান থেকে ওটাকে বের করে নিয়ে আমরা ওই ইনস্ট্রাকশনগুলোকে আমরা ফাংশনের মধ্যে নিয়ে আসলাম, তাই না? ফাংশন নামক একটা সিনট্যাক্সের মধ্যে আমরা ওই স্টেটমেন্টগুলোকে নিয়ে আসলাম। তো নিয়ে আসার পর কি লাভটা হলো? যে না, এবার ওই স্টেটমেন্টগুলো একটু সিকিউরিটি পাচ্ছে। ধরেন এই মোবাইলের একটা কাজ আছে, কাজ কি কথা বলা যায়? এই মোবাইলের যদি কোনো মালিক না থাকে, তাহলে এর সিকিউরিটি বা এর কতদিন লাস্টিং করতে পারে? সম্ভাবনা খুবই কম, যদি গণহারে ইউজ হয়। আর যদি এর একটা মালিক থাকে, তাহলে কি হবে? এর কিন্তু তখন একটা
এর একটা তখন লাস্টিং করার বা একটা বিষয় পাবে আর কি, তাই না? মানে এর একটু ঠিকঠাক মতো চলবে আর কি বেশি দিন। তার মানে ফাংশনগুলা কি তখন কাজ ছিল কি যোগ বিয়োগ গুণ ভাগ করব, সেটা আমি সরাসরি করলাম। এরপর সেটাকে আমি একটা ফাংশনের মধ্যে করলাম। ফাংশনের মধ্যে করার কি হচ্ছিল, ওই ফাংশনটা মধ্যে যদিও কাজটা ছিল বাট ওই ফাংশনের নাম ধরে তাকে ডাকতে হয়েছিল, না ডাকলে কি কাজটা করে? আমি কিছু যোগ বিয়োগ গুণ ভাগ করার কিছু স্টেটমেন্ট একটা পিএসসি ফাইলের মধ্যে লিখে দিলাম, পিএসসি ফাইলটা রান করলেই কিন্তু কাজ করতেছিল। বাট যখনই ওই স্টেটমেন্টগুলো ফাংশনের মধ্যে যাচ্ছিল তখন কি কাজ করতেছিল? ফাইলের মধ্যে থাকলেই কাজ কিন্তু করতেছিল না, কি করা লাগতেছিল? কল করতেছিল, তাই না? ফাংশনের নাম ধরে কল করতেছিল। সো ওইটা কি তাহলে স্টেটমেন্টগুলা একটু সিকিউরিটি পাচ্ছিল। এবার আমরা কি করলাম, যখন অনেকগুলো ফাংশন হয়ে যাচ্ছিল তখন আমরা কাজ করলাম যে না, ভিউ ফাইল আর ফাংশন একসাথে থাকবে না, আমরা ফাংশনগুলোকে কি করলাম আলাদা একটা ফাইলের মধ্যে নিয়ে আসলাম আর ভিউ ফাইলগুলোকে আমরা আলাদা রাখলাম, তাই না? পরে কি করলাম, ওই ফাংশনগুলোকে যদি কোনো ভিউ ফাইল ইউজ করতে চায় তখন কি করতে হইতো, ইনক্লুড বা রিকোয়ার করে তারপরে কল করতে হইতো। কিন্তু এখন আমরা বলতে চাচ্ছি যে না, তাহলে ওই ফাংশনগুলো যে ফাইলের মধ্যে আছে ওই ফাইলটা যদি কারো হাতে যায় তাহলে সে কি ফাংশনগুলো ইউজ করতে পারবে না, ফাংশনের নাম ধরে ডাকলেই কিন্তু ইউজ করতে পারবে। এখন বলা আছে যে না, যেহেতু প্রত্যেকটা ফাংশনই এক একটা কাজ আর ফাংশনগুলো আগে ছিল ভিউ ফাইলে, এবার আমরা ভিউ ফাইল থেকে ফাংশনগুলোকে কেটে কেটে নিয়ে সবগুলো ফাংশনকে আলাদা একটা ফাইলের মধ্যে রাখলাম। এবার ফাংশনগুলো কি একটু আলাদা হলো ভিউ ফাইল থেকে। এখন আমরা করতে যাচ্ছি যে না, এখন এই ফাংশনগুলোর কোনো মালিক নাই, ভিউ ওই ফাংশনগুলো যে ফাইলের মধ্যে আছে সে ফাইলটা যার কাছে যাবে সেই ওটা নিয়ে যা মন চায় তাই করতে পারবে। তাহলে কি করতে হবে যে না, এই ফাংশনগুলোকে এবার ওনারশিপের আন্ডারে নিয়ে আসতে হবে, ফাংশনগুলোকে ওনারশিপের আন্ডারে নিয়ে আসতে হবে। সো এই ফাংশনগুলো যখন কোনো একটা ওনারশিপের আন্ডারে আসবে তখন ওই ফাংশনগুলো যদি কেউ চায় সে কিন্তু ডাইরেক্ট ইউজ করতে পারবে না, যার আন্ডারে আছে তার কি লাগবে, একটা পারমিশন লাগবে কিন্তু। সো এটাকেই বলা হচ্ছে কি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর থিম, যে তুমি কাজগুলো এক একটা ফাংশন দিয়ে করো এবং একই জাতীয় ফাংশনগুলোকে একটা মালিকের আন্ডারে নিয়ে আসো, ওনারশিপের আন্ডারে নিয়ে আসো। এবং যদি ওই যে মালিকের আন্ডারে যে ফাংশনগুলো থাকবে ওই ফাংশনগুলোকে যদি কেউ নিতে চায় তাহলে কি লাগবে, মালিকের একটা পারমিশন লাগবে। তাহলে এখানে কাজ কিন্তু আমার দুইটা, আমি ফাংশন তৈরি করতে পারি, আমি ভিউ ফাইলও তৈরি করতে পারি, আমি ফাংশন দিয়ে ভিউ ফাইলে কানেক্টেড করে কোনো কাজও কিন্তু করতে পারি। তো এখন বলা হচ্ছে যে না, ফাংশনগুলোকে একটা মালিকের আন্ডারে নিয়ে আসো, ফাংশনগুলোকে একটা ওনারশিপ দাও। অবজেক্ট ওরিয়েন্টেড এই কথাটা বলে যে ফাংশনগুলোকে একটা ওনারশিপ দাও। সো এই যে ফাংশনগুলোকে আমি যে ওনারশিপ দিব, ওই ফাংশনগুলোর যে ওনার হবে ওনার নামে কি, ক্লাস, তাই না? ওনার নামে কিন্তু ক্লাস, ফাংশনগুলোর যে মালিক থাকবে সেই মালিককে বলা হচ্ছে ক্লাস। তার মানে অবজেক্ট ওরিয়েন্টেড এর এখানেই কিন্তু একটা টার্ম আছে যে ক্লাস, অবজেক্ট, প্রপার্টি, ইনক্যাপসুলেশন, ইনহেরিটেন্স, পলিমরফিজম, এগুলো আসে না? সো ওই জায়গাটাই কিন্তু তাহলে ফাংশনগুলোকে যখন আমি কোনো একটা মালিকের আন্ডারে নিয়ে আসলাম ওই মালিকটাই হচ্ছে কি ক্লাস। এবার যদি মালিকের পারমিশন নিতে হয় তাহলে কার পারমিশন নেওয়া লাগবে, ক্লাসের পারমিশন। ক্লাসের পারমিশন নিয়ে তো ফাংশনগুলোকে ইউজ করতে হবে, তাই না? তাহলে ওই যে মালিকের যে পারমিশন বা ক্লাসের যে পারমিশন ওইটাকে বলা হচ্ছে কি অবজেক্ট। আর একটা টার্ম আসে না অবজেক্ট, যে ক্লাস কি অবজেক্ট কি। তাহলে ক্লাসটা কি, ক্লাসটা হচ্ছে আমার সমস্ত কাজগুলোকে আমি একটা ক্লাসের আন্ডারে, একটা মালিকের আন্ডারে, ওনারশিপের আন্ডারে নিয়ে আসবো। এবারে কাজগুলোকে যদি কেউ ইউজ করতে চায় তাহলে মালিকের একটা পারমিশন লাগবে, ক্লাসের একটা পারমিশন লাগবে। আর ওই পারমিশনটাকে আমরা কি বলতে চাচ্ছি, অবজেক্ট। তাহলে কি হবে, তাহলে কিন্তু একটা নির্দিষ্ট স্ট্রাকচারের মধ্যে থাকবে, আমার কাজগুলো কিন্তু মানে সুশৃঙ্খল থাকবে আর কি। তাহলে আমাদেরকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা ক্লাস কিভাবে তৈরি করব, ক্লাসের মধ্যে ফাংশনগুলোকে কিভাবে নিয়ে আসব, বা ক্লাসের মধ্যে কি থাকবে সেই বিষয়গুলো আমরা কিভাবে তৈরি করব, এবং সেই ক্লাসটার মধ্যে যে বিষয়গুলো থাকবে সেগুলো কিভাবে অন্য কেউ অ্যাক্সেস করবে এই বিষয়টা আমাদের প্র্যাকটিস করতে হবে। সো ক্লাসের যদি সংজ্ঞা বলে যে ক্লাসের ডেফিনেশন কি, আমরা বই পুস্তকে যেভাবে পড়ছি যে ক্লাসকে বলা হচ্ছে কি লজিক্যাল টেমপ্লেট অফ এ প্রজেক্ট হুইচ হোল্ড নাম্বার অফ প্রপার্টিস অ্যান্ড মেথড, তাই না? এগুলো বইতে পড়ছেন না? আমরা কিন্তু পড়ছি, যারা সিএসসি তে পড়াশোনা করছেন তারা অবশ্যই এগুলো পড়ছেন বইতে, ভাবে যে ক্লাস
is a logical template of a project which hold number of methods and properties. বাট এই ডেফিনেশনটা ছিল বইয়ের পরীক্ষায় পাস করার জন্য, কিন্তু আমরা যখন অ্যাজ এ ওয়েব ডেভেলপার হিসেবে কাজ করব তখন আমাদের থিঙ্কিংটা থাকবে কিরকম, ক্লাস মানে হইতেছে মালিক, সে একটা ওনার, সে কিছু মেথড এবং কিছু প্রপার্টি হোল্ড করবে, তাই না? এবং ওই একটা ক্লাসের আন্ডারে যে মেথড এবং যে প্রপার্টিগুলো থাকবে ওগুলো যদি কেউ নিতে চায় তাহলে কি করা লাগবে, ক্লাসের একটা পারমিশন লাগবে, পারমিশন নিয়ে নিয়ে কাজ করতে হবে। এখন মজার বিষয় হচ্ছে যে তাহলে মালিকটাকে বলা হচ্ছে ক্লাস, আর মালিকের যে পারমিশন সেই পারমিশনটাকে বলা হচ্ছে অবজেক্ট। অবজেক্ট ধরে ধরে ক্লাসের মেথডগুলো বা প্রপার্টিগুলো আমরা ইউজ করব। এখন যখন কারো আন্ডারে কোনো জিনিস থাকে, ধরেন আমার কিছু প্রপার্টি, আমার কিছু জিনিস আছে, তো যখন একজন ব্যক্তির আন্ডারে কিছু জিনিস থাকে সেই জিনিসগুলোকে তারা তিন ভাগে ভাগ করছে। কিছু কিছু জিনিস আছে কি পাবলিক, কিছু কিছু জিনিস আছে পাবলিক, কিছু কিছু জিনিস থাকবে প্রাইভেট, কিছু কিছু জিনিস থাকবে কি প্রোটেক্টেড। অর্থাৎ যখন কোনো একটা জিনিস কারো আন্ডারে থাকবে বা কারো আন্ডারে যখন কিছু জিনিস থাকে সেই জিনিসগুলোকে তিন ভাগে ভাগ করা হয়, চার ভাগে ভাগ করা হয় অ্যাকচুয়ালি। একটা হচ্ছে স্ট্যাটিক, ওইটা উঠে গেছে অনেক আগেই, এখন তিন ভাগে ভাগ করা হচ্ছে। অর্থাৎ আমার আন্ডারে যখন কিছু প্রপার্টি আছে, আমি একটা ক্লাস, আমার আন্ডারে যখন কিছু প্রপার্টি আছে সেই প্রপার্টিগুলোকে আমি তিন ভাগে ভাগ করতেছি, পাবলিক, প্রোটেক্টেড, প্রাইভেট। পাবলিক প্রপার্টিগুলো কেমন, যে কেউ ইউজ করতে পারবে বাট আমার পারমিশন নিয়ে। যেমন ধরেন আমার একটা বাস আছে, সেই বাসটা কি পাবলিক প্রপার্টি, বাসের মধ্যে ভাড়া দিয়ে যে কেউ চড়তে পারবে, এটা হচ্ছে আমার পাবলিক প্রপার্টি। আমার একটা গাড়ি আছে, আমার একটা বাইক আছে, আমার বাইকটা কি প্রোটেক্টেড, আমি এবং আমার ফ্যামিলি মেম্বার ইউজ করতে পারবে, বাইরের লোকজন ইউজ করতে পারবে না। বাট তারপরে কি একটা পারমিশন লাগবে, আমার ছোট ভাই বা আমার ফ্রেন্ড যদি নিতে চায় সে বলবে যে দোস্ত তোমার বাইকটা একটু নেবো, ফাইন, পারমিশন নিয়ে কিন্তু সে করবে, বাট প্রোটেক্টেড, এটা সবার জন্য না। আরেকটা কি আছে প্রাইভেট, প্রাইভেটটা কি কারোর জন্য না। যেমন মোবাইল, মোবাইলটা কারো দেখতে দেন, আপনার গার্লফ্রেন্ডও তো দেন, দেন, দিলে তো সমস্যা হয়ে যাবে, বুঝেন না? বা আপনি আপনার বয়ফ্রেন্ডও তো দেন না, দিলে তো গন্ডগোল লেগে যাবে। সো ওটা কি আমার একান্তই কি প্রাইভেট, প্রাইভেট জিনিস আমি কারোর সাথে শেয়ার করি না। সো ওইটা হচ্ছে কি প্রাইভেট প্রপার্টি, প্রাইভেট। সো প্রাইভেট, প্রোটেক্টেড এবং পাবলিক, তিন ধরনের মেথড আছে। সো এই যে আমি আমার যে প্রপার্টিগুলা, এই প্রপার্টিগুলোকে লোকজন অ্যাক্সেস করবে বা আমি অ্যাক্সেস করব, বাট অ্যাক্সেস করার আবার কি করলাম, আমি কিছু অ্যাক্সেস মডিফায়ার তৈরি করলাম যে কে কোনটা অ্যাক্সেস করতে পারবে। আমি সব অ্যাক্সেস করতে পারবো, আমার ফ্যামিলি ইউজ করতে পারবে, পাবলিক এবং প্রোটেক্টেড। আমার আর ফ্যামিলির বাইরে যারা আছে তারা ইউজ করতে পারবে কি শুধুমাত্র পাবলিক গুলা। এই যে আমি আমার সম্পদকে তিন বিভিন্ন ভাগে ভাগ করলাম, এটা কি বলা হচ্ছে কি এনক্যাপসুলেশন। আমি আমার বিষয়গুলোর যে অ্যাক্সেসের যে লেয়ার তৈরি করলাম, এই অ্যাক্সেসের লেয়ারটা কি বলা হচ্ছে কি এনক্যাপসুলেশন। এখন আমার যে প্রপার্টিগুলো আছে আমি তো ইউজ করবই, চাইলে আমার নেক্সট জেনারেশন ইউজ করতে পারে। আমার প্রপার্টিগুলো আমার নেক্সট জেনারেশন যে ইউজ করবে, তাহলে তারা যে প্রসেস ইউজ করবে সেই প্রসেসের নাম কি ইনহেরিটেন্স। এভাবেই কিন্তু অ্যাকচুয়ালি কাজগুলো হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড যে প্রোগ্রামিং এর যে মেন ইয়াটা আর কি। সো আমরা এই বিষয়গুলো তো বলতেছি, বাট প্র্যাকটিক্যালও করবো আর কি এখন, তাহলে আমাদের আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা আরো কিন্তু ইনক্রিজ হবে। আপনার কাজ এটা আমি জানি, সবাই কম বেশিগুলো জানেন, ঠিক আছে, বাট আমাদের মেইন টার্গেটটা কি, আমাদের যে লেভেলটা আছে আন্ডারস্ট্যান্ডিং, সেই লেভেলটাকে ইনক্রিজ করতে হবে। ইনক্রিজ করবেন কিভাবে, কথা শুনে শুনে অসম্ভব, কারণ আপনি আমার কথা শুনতেছেন আর মনে মনে কি চিন্তা করতেছেন, সারাদিন অফিস করে আসলাম, এখন আবার আবার শুনতেছি, ভালো লাগতেছে না, কখন যাবো। কেউ কেউ চিন্তা করতেছেন এটা, কেউ কেউ চিন্তা করতেছেন সারাদিন ফোন দিলাম ধরলো না, ঠিক আছে, আল্লাহ জানে কই আছে, কার সাথে আছে। আবার কি চিন্তা করতেছেন যে দুপুরে খাওয়া দাওয়া হয় না ঠিক মতো, মাথা ঝিমঝিম করতেছে, বা এক ফ্রেন্ড যাইতে বলছে 8টার সময় টিএসসিতে, এই যে কখন ছাড়ে আল্লাহ জানে, তাই না? কমন পড়ার কথা আর কি, কমন পড়তেছে না, আচ্ছা যাই হোক, তাহলে আমরা প্রথমে মালিক তৈরি করব। আমরা
স্টেটমেন্ট তৈরি করতে পারি। আমরা স্টেটমেন্টগুলোকে ফাংশনের মধ্যেও নিয়ে আসছি। এবার ফাংশনগুলোর মালিক তৈরি করব। সো মালিক তৈরি করার জন্য কি করতে হবে? ক্লাস তৈরি করতে হবে। সো ক্লাস কিভাবে তৈরি করতে পারি? আমাদের এই ক্লাস কিওয়ার্ডটা ইউজ করতে হবে। এরপর দিতে হবে ক্লাসের নাম। সাপোজ বললাম এখানে ডেমো। সো ডেমো নামের একটা ক্লাস তৈরি হয়ে যাচ্ছে। এবার সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তাহলে আমরা ডেমো নামের একটা ক্লাস এভাবে তৈরি করব। সো পিএইচপি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য ক্লাসের নাম এবং ফাইলের নাম এক হইলেও হয়, না হইলেও হয়। বাট আদার যে ল্যাঙ্গুয়েজগুলো আছে, যেমন ধরেন সি শার্প বা জাভা, এদের কি করে? এদের ক্লাসের নাম এবং ফাইলের নাম কি হতে হয়? এক হতে হয়, না হলে কিন্তু কাজ করে না। বাট পিএইচপি তে আপনি যদি 2 নম্বরই করেন, কাজ করা যাবে। ক্লাসের নাম এবং ফাইলের নাম আলাদা হলেও কাজ হবে, বাট সেটা কিন্তু স্ট্যান্ডার্ড ভায়োলেট করবে। কাজ হবে কিন্তু বেশি দূর আগানো যাবে না সেটা দিয়ে। আর ক্লাসের নাম ফাইলের নাম সেম হবে। ক্লাসের নামটা কি হবে? ক্যাপিটালাইজ, বড় হাতের হবে ক্লাসের নামটা। এবার ক্লাসের মধ্যে কি থাকবে? নাম্বার অফ প্রপার্টি থাকবে, নাম্বার অফ মেথড থাকবে। প্রপার্টি কি? ভেরিয়েবল কি বলা হচ্ছে? কি প্রপার্টি। ক্লাসের বাইরে যেগুলো থাকবে, ক্লাসের বাইরে আমি একটা ভেরিয়েবল নিলাম $a, $b, এগুলোকে কি বলা হচ্ছে? ভেরিয়েবল। এবার যখন ক্লাসের মধ্যেই ভেরিয়েবল গুলো আসতেছে, সেগুলোকে আমি কি বলতেছি? মেথড, সরি প্রপার্টি। প্রপার্টি। আবার ক্লাসের বাইরে যখন আমি কোনো ফাংশন লিখতেছি, সেগুলোকে বলা হচ্ছে ফাংশন। এই ফাংশনগুলো যখন ক্লাসের মধ্যে ঢুকে যাচ্ছে, তখন আমি কি বলতেছি? মেথড। এই আর কিছু না। সো আসেন আমরা সবাই একটা ক্লাস তৈরি করি। সেই ক্লাসের মধ্যে কিছু প্রপার্টি নেই, কিছু মেথড নেই। তারপর দেখি কি হয়, তাদের কিভাবে কাজ করে, এটা একটু প্র্যাকটিস করি। আমরা একটা ফোল্ডার নিয়ে নিচ্ছি। ডে কত আজকে? 22। ডে 22 এর মধ্যে আমরা দেখেন, আমরা যখন নরমাল কোনো ভিউ ফাইল নিব, আমরা নিব পিএইচপি ফাইল। আমরা যখন ক্লাস নিব, তখন আমরা নিব পিএইচপি ক্লাস। সো আমরা সবাই একটা পিএইচপি ক্লাস নেই। পিএইচপি একটা ক্লাস নিলাম। সাপোজ ধরেন ক্লাসের নাম দিলাম ডেমো। তাহলে কি হচ্ছে? demo.php। এবার বলে দিলাম ফিনিশ। শুধু ক্লাসের নাম বলে দিলেই হবে, এক্সটেনশনটা অটোমেটিক্যালি চলে আসবে, কিছু লাগবে না। ঠিক আছে, আমরা এভাবে করে দিলাম। সো ফাইলের নাম এবং ক্লাসের নাম কি? সেম। এবার ক্লাসের নামটা কি হবে? ক্যাপিটালাইজ। আমরা এভাবে পিএইচপি এর একটা ক্লাস তৈরি করব। না না না, ফাইলের নামটা এভাবে, ফ্রেমওয়ার্ক গুলো লাগে, নরমাল র পিএইচপি তে লাগে না। কোডিগনেটর বা ল্যারাভেল ওরা আবার মাইন্ড করে ক্যাপিটালাইজ না হলে আর কি। আগে করতো না। কোডিগনেটর এখন যে 3 ভার্সনটা আছে, 3.6 মেবি চলে এখন, ওরা ইয়া করতে হয় আর কি, ক্যাপিটালাইজ না করে দিলে লাইভ লোকালে কাজ করে, লাইভে দিলে কাজ করে না। তাহলে কিন্তু আমরা একটা ক্লাস তৈরি করতে পারলাম। সো ক্লাসের মধ্যে কি থাকবে? কিছু মেথড থাকবে, কিছু প্রপার্টি থাকবে। আচ্ছা,
তাহলে আমরা একটা ক্লাস তৈরি করলাম, এর নাম হচ্ছে ডেমো, এবং এখানে আমাদের তিনটা মেথড আছে, একটা হচ্ছে অ্যাড, একটা হচ্ছে সাব, আর একটা হচ্ছে ডিভ। সো তিনটা মেথড আমরা এভাবে দিয়ে দিলাম। এখন আমরা যদি এই মেথডগুলোর তো ডেফিনেটলি কোনো না কোনো একটা কাজ থাকবে, তাই না? এই ফাংশনগুলোর কোনো না কোনো একটা কাজ থাকবে। এই কাজগুলোকে যদি আমরা ইউজ করতে চাই তাহলে কিভাবে ইউজ করব? সো আমরা যদি এখানে আরেকটা ভিউ ফাইল তৈরি করি, আরেকটা সিম্পলি পিএসপি ফাইল তৈরি করব আমরা। একটা হচ্ছে ক্লাস ফাইল তৈরি করলাম, আর একটা হচ্ছে ভিউ ফাইল। সো ভিউ ফাইলের মধ্যে আমি নাম দিলাম view.php, এটা হচ্ছে আমার ভিউ ফাইল। হ্যাঁ, একটা হচ্ছে ক্লাস, আর একটা হচ্ছে নিলাম এভাবে পিএসপি ক্লাস, আর একটা হচ্ছে পিএসপি ফাইল। সো পিএসপি ফাইলের মধ্যে এসে আমরা কিন্তু এবার কাজ করব আর কি। কেমন? আমাদের দেখেন এই যে লাস্ট ক্লাসটা ছিল 16 নাম্বার ক্লাস, এখানে দেখেন এই যে আমাদের add course.php, তারপরে ফাংশন ডেফিনেশন, ভিউ কোর্স, এডিট কোর্স ছিল আর কি। সো ফাংশন ডেফিনেশনের মধ্যে সেখানে দেখেন এখানে লট অফ ফাংশন ছিল, প্রায় 3-4টা ফাংশন ছিল। সো এই যে ফাংশনটা ফাংশন সেভ কোর্স, এখন এই ফাংশনটা কে আমরা কিভাবে ইউজ করতে পারছি দেখেন, এই যে অ্যাড কোর্সের মধ্যে থেকে আমরা কি করছি, ফাংশনটা যে পেজের মধ্যে ছিল সেই পেজের নাম কি, ফাংশন ডেফিনেশন.php। সো ওই পেজটাকে আমরা রিকোয়ার করছি, তারপরে রিকোয়ার করার পর ফাংশনটাকে ইউজ করছি। তাহলে এবারও তো এই পেজের মধ্যে কিছু মেথড আছে, আমরা যদি এখানে যাই ভিউ ফাইল থেকে আমরা প্রথমে কি করব, রিকোয়ার করব। আগে রিকোয়ার করব কাকে, ওই যেখানে আমার মেথড ফাংশনগুলো আছে। রিকোয়ার করার পর এবার আমি অ্যাড কল করি, দেখি আউটপুটে কি আসে। হ্যাঁ, একটা কিছু দিলেই হবে, দেন একটা কিছু। তাহলে আমি কি করলাম, ডেমোর সাথে এর কানেকশন দিলাম। ভিউ ফাইলটার এটা হচ্ছে আমার এখানে মেথডগুলো আছে। সো মেথডগুলো যে ফাইলের মধ্যে আছে ভিউ ফাইলের সাথে সে কানেকশন দিলাম, এবং আমি অ্যাডকে কল করলাম, ফাংশনটাকে কল করলাম। এবার যদি প্রোগ্রামটা আমরা রান করাই ব্রাউজারের থ্রুতে, খেয়াল করেন কি হয় আমরা দেখি। লোকাল হোস্ট PSP28 ডে 12/22, এই যে view.php, দেখেন কি দেখাচ্ছে, ফ্যাটাল এরর আসতেছে আমার। আপনাদের কি আসে? ফ্যাটাল এরর আসে না? সো কল টু আনডিফাইন্ড ফাংশন অ্যাড। সো আমরা জানি যে পিএসপি তে দুই ধরনের এরর থাকে, একটা হচ্ছে সিনট্যাক্স এরর, আর একটা হচ্ছে কি ফ্যাটাল এরর। সো সিনট্যাক্স এররটা খুব সহজ, কিন্তু ফ্যাটাল এররটা কিন্তু অনেক খতরনাক। সো এখানে কি দেখাচ্ছে, ফাংশন অ্যাড, অর্থাৎ এই ফাংশনটা আনডিফাইন্ড বলতেছে। বাট আমি যদি সিম্পলি একটা কাজ করি, ধরেন এখানে এসে, আপনাদের করা দরকার নাই, শুধু আমি একটু দেখাচ্ছি। দেখেন, মনে করেন আমি ক্লাসের সিনট্যাক্সটা তুলে দিলাম। এবার কি আমার মেথডগুলো আছে না, এই একটা মেথড, এই আরেকটা মেথড, এই আরেকটা মেথড। এবার যদি আমার এখান থেকে রিকোয়ার করলাম, কল করলাম, ব্রাউজারে যাই, রিলোড দেই, দেখেন এখন কিন্তু কাজ করতেছে। কি চলে আসছে, ইন অ্যাড। পারমিশন কিন্তু লাগে নাই, লাগছে। কারণ কি, কারণ এই মেথডগুলোর কোনো মালিক আছে, এগুলো আল্লাহর নামে ছেড়ে দেওয়া আছে। এজন্য কিন্তু যে কেউ এগুলো নিয়ে ইউজ করতে পারছে, শুধুমাত্র এর সাথে কানেকশন দিয়েই ঘটনা ঘটাইতে পারবে। বাট এভাবে তো ঘটনা ঘটাই দিলে তো কাজ হবে না, সমস্যা হয়ে যাবে, তাই না? তো কি করতে হবে, একটা মালিকের আন্ডারে দিয়ে দিলাম যে না যাও, এবার এই জিনিসগুলোর মালিক হচ্ছে কে, ডেমো। এবার এই ভদ্রলোকের হচ্ছে কি এই জিনিসগুলোর মালিক। এবার যদি এগুলোকে কেউ নিতে চাই, ভদ্রলোকের একটা পারমিশন লাগবে। তাহলে এখানে এসে এবার কিন্তু আর হচ্ছে না। তাহলে কি করতে হবে, এই ডেমো, এই ভদ্রলোকের একটা পারমিশন নেওয়া লাগবে। আমরা পারমিশন কিভাবে তৈরি করতে পারি, পিএসপি তে পারমিশন আমরা এভাবে obj আন্ডারস্কোর যদি বলি ডেমো ইজ ইকুয়াল টু নিউ, তাহলে এখানে আমরা যে লাইনটা লিখলাম, তো এটা হচ্ছে আমার ওই ভদ্রলোকের নাম, আর এটা হচ্ছে কি একটা কিওয়ার্ড। সো নিউ কিওয়ার্ড দিয়ে কিন্তু আমরা কি করলাম, এর একটা পারমিশন তৈরি করে কি করলাম, এটা কি এখানে যদি আমি যা মন চায় তাই দিই, তাহলে কি হবে বলেন? অবশ্যই হবে, কেন হবে না?
এটা হচ্ছে একটা ভেরিয়েবল, এখানে আমি যদি যা দিয়ে দেবো তাই কি হয়ে যাবে, এই জিনিসটাই কি হয়ে যাবে, এই ক্লাসের একটা পারমিশন হয়ে যাবে, অবজেক্ট হয়ে যাবে, ইনস্ট্যান্স হয়ে যাবে, অনেকে অনেক নামে ডাকে। তাহলে কোনো একটা ক্লাস কিভাবে তৈরি করে, আপনাদের ভাই ভাই ধরবে যে একটা ক্লাস তৈরি করেন, যে বললো যে কি স্টুডেন্ট নামের একটা ক্লাস তৈরি করেন, পারবেন না? পারবেন। এবার বলছে ক্লাসের মধ্যে কয়েকটা মেথড লেখেন, লিখলাম। এবার বলে একটা ভিউ ফাইল তৈরি করেন, ভিউ ফাইল থেকে ওই স্টুডেন্ট ক্লাসের একটা অবজেক্ট তৈরি করেন, পারা যাবে না? এখানে একটা ভেরিয়েবল দিব আর নিউ, এটা ফিক্সড, আর এখানে কি হবে, ক্লাসের নাম। তাহলে এবার এটার মধ্যে কি আছে, এই ক্লাসের একটা পারমিশন আছে। সো এখানে একটু সুন্দর করার জন্য আমরা কি করলাম, obj_demo, তাই না? আমরা জানি ভেরিয়েবলের নাম কি করতে হয়, মিনিংফুল করতে হয়। এই ভেরিয়েবলটা কি, এটা একটা অবজেক্ট, কার অবজেক্ট, এই ক্লাসের, এজন্য বললাম obj_demo। এটা একটা মিনিংফুল হলো। এবার আমি এইটা ধরে কি করতে পারি, দেখেন আমি যখন এইটা এভাবে ধরলাম, এভাবে ক্লিক করলাম, এবার দেখেন কি দেখাচ্ছে এখানে, এই অবজেক্টটা ধরে, এখানে একটা জিনিস খেয়াল করেন, এটা হচ্ছে আমার ভেরিয়েবল, তাই না? অবজেক্ট, এটা হচ্ছে আমার অবজেক্টটা, আর অবজেক্টটা ধরে এই যে এখানে একটা সাইন দিলাম না, এই সাইনটার নাম কি? আপনারা জাভাস্ক্রিপ্ট প্র্যাকটিস করছেন, জাভাস্ক্রিপ্টের অবজেক্ট সাইন কি? ডট। এটা হচ্ছে পিএইচপির অবজেক্ট সাইন, অ্যারো। যতটুকু অংশ মার্ক করা আছে আমরা প্রজেক্টরের স্ক্রিনে দেখতে পাচ্ছি, এটাকে বলা হচ্ছে অবজেক্ট সাইন পিএইচপি। বলতে পারে পিএইচপির অবজেক্ট সাইনটা লেখেন তো, তাড়াহুড়া করার কিছু দরকার নেই, এটা লিখে দিবেন যে দিস ইজ অবজেক্ট সাইন অফ পিএইচপি, ব্যাস আসামি খালাস। তাহলে এই অবজেক্ট সাইন দিয়ে, তাহলে এটা হচ্ছে কি, পারমিশন ধরে আমরা কি কি পাচ্ছি দেখেন, অ্যাড, ডিভ, সাব, আমরা সবগুলো মেথডই পাচ্ছি না? সবগুলো মেথডই কিন্তু পাচ্ছি। আমার কিছু মেথড আছে, আমার কিছু সম্পদ আছে, আমার এই সম্পদগুলো এভাবে আছে। সো একটা ভিউ ফাইল থেকে আমার পারমিশন নিয়ে যে কেউ সম্পদগুলো ইউজ করতে পারতেছে, তাই না? পারতেছে। কিন্তু এখন আমি যদি এখানে অ্যাড লিখে দেই, আমি অ্যাড লিখে দিলাম, এবার কি আসবে আউটপুট? তাহলে এইটার যে কাজ, সেই কাজটাই এখানে দেখাবে। এইটার কাজটা কি? এর কাজটা হচ্ছে এখানে লিখে দেওয়া হয়েছে ইন অ্যাড, চেকিং করি, ইন অ্যাড চলে আসছে। তন্ময় কাজ করে এভাবে। তাহলে আমরা একটা ক্লাস তৈরি করতে পারতেছি, ক্লাসের অবজেক্ট তৈরি করতে পারতেছি, অবজেক্ট ধরে ওই ক্লাসের ফাংশনগুলোকে ইউজ করতে পারতেছি। কারো যদি কাজ না করে একটু কিন্তু বলতে হবে। আমরা যদি চুপচাপ বসে থাকি তাহলে কিন্তু সময়টা নষ্ট হবে। কাজ করবেন, না হলে পাশের জনকে কিলাবেন, বুঝাবেন যে তোমার হচ্ছে আমার হচ্ছে না কেন। আর পাশের জনকে হেল্প করার পর বলবেন যে আমার খাওয়াও। খাওয়ানোর বই। এখন আমার, হ্যাঁ বলেন। হ্যাঁ, এটা তো দিতে হবে না, তো এটা এমনিতে আসছে, এটা দিতে হবে না, এটা এমনি আসছে। আচ্ছা দেখেন, এখন আমার যে সম্পদগুলো আছে, আমার সব সম্পদ তো সবাই পেয়ে যাচ্ছে, তাই না? আমার পারমিশন নিয়ে সবাই সবকিছু ইউজ করতে পারতেছে। এখন আমার যে প্রপার্টিগুলো আছে এগুলো যদি সবাই ইউজ করে তাহলে তো সমস্যা, তাই না? আপনার মোবাইল যে কেউ দেখলে সমস্যা আছে না? ওটা তো আটকাইতে হবে যে না, খবরদার। তারপরে তাহলে এটা আমি কিভাবে করব? সো সেক্ষেত্রে আমার মেথডগুলোকে কি করতে হবে, আমি এবার মেথডগুলোকে ব্লক করব, অ্যাক্সেস মডিফায়ার ইউজ করব। সো আমি আমার প্রথম মেথডের আগে দিলাম পাবলিক, এরপরটা দিলাম প্রোটেক্টেড, এরপরটা দিলাম প্রাইভেট। করেন, বসে আছেন কেন? পাবলিক, প্রোটেক্টেড, প্রাইভেট। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং আর মানুষের জীবন, এই দুটোর মধ্যে কোনো পার্থক্য নাই, রিয়েল লাইফ সেম। আপনি শুধু একটা কাজ করবেন আর চিন্তা করবেন হাই হাই আমিও তো এরকম, হাই হাই আমিও তো এরকম, দেখবেন যে হয়ে যাবে।
বেতন ঠিক আছে না? 100তে 100 তাও একবারে 100তে 99.99% না স্যার রিয়েল লাইফ एग्जांपल দিলে মনে থাকে সো প্রাইভেট ফাংশনাল ডিবেট নিচে আনলাম কারণ হচ্ছে বুঝেন নাই আনইউজ না বুঝেন নাই হ্যাঁ এটা একবারে 100% এটার মধ্যে তালা চাবি হয়ে গেছে দেখবেন একটু পরে তাহলে এবার আমি ভিউ ফাইলে আসলাম দেখেন ভিউ ফাইলে এসে এখন এটাকে তো আমি সেভ করছি তাই না এখন ভিউ ফাইল থেকে আমরা কিছুক্ষণ আগে এই যে ওনার পারমিশন নিতেছিলাম ডেমো এই ভদ্রলোকের একটা পারমিশন নিলাম পারমিশন নিয়ে কিছুক্ষণ আগে আমরা কাকে কাকে পাচ্ছিলাম বলেন তো সবাইকে পাচ্ছিলাম না এবার কন্ট্রোল চেপে ধরে স্পেস বার চাপ দেন এবার কাকে কাকে পাচ্ছি দেখেন এবার কিন্তু শুধু ডেমোকে পাচ্ছি কারণ কি কারণ এটা হচ্ছে আমাদের পাবলিক আর প্রোটেক্টেড এবং প্রাইভেট কে কিন্তু আমি এবার পাচ্ছি না এই যে শুধু এটা আসছে আমি যদি এখানে অ্যাড এর পরিবর্তে আমি যদি জোর করে এখানে দিয়ে দেই এটা দিয়ে দেই তাহলে কি হবে জোর করে দিয়ে দিলাম ফ্যাটাল এরর সো জোর খাটানো যাবে না কোনটা হ্যাঁ আনা যাবে এখন ধরেন আমি এটাকে এর মধ্যে কাজ করতে চাই ভেরি সিম্পল একটা জিনিস খেয়াল করেন ধরেন আমরা এই আমাকে কাজ দিলে বোতলটা তৈরি করতে হবে এই বোতলটা এখন এই বোতলটা তৈরি করার জন্য আমি একটা ক্লাস লিখবো সেই ক্লাসের মধ্যে কিছু মেথড থাকবে আমাকে আমার কাজটা হলো আমার ক্লায়েন্ট বলে যে একটা বোতল তৈরি করো তাহলে বোতলটা তৈরি করতে আমি যদি সরাসরি একটা মেথড দিয়ে বোতল তৈরি করি তাহলে কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেড হবে না অবজেক্ট ওরিয়েন্টেড কি বলছে যখন তুমি কোনো কিছু তৈরি করবা আগে সেটাকে ভাঙো যতটুকু ভাঙা যায় এখন এটা আমি কি ভাঙবো কিভাবে ভাগ করব এইটা একটা পার্ট তাই না এটা একটা পার্ট এরপরে এই যে এখানে এটা মাঝখানে আছে এটা আরেকটা পার্ট এরপরে এখানে একটা কাগজ আছে না এই কাগজ একটা পার্ট এরপরে এই বাইরে চলে থেকে এটা কি এটা একটা পার্ট তাহলে বোতলটা ভাঙলে কয় পার্ট হয় চারটা 1 2 3 4 আমি চারটা ভাগ করলাম এখন চারটা ভাগ আমি চারটা ফাংশন দিয়ে একটা ফাংশন দিয়ে আমি এটা তৈরি করলাম একটা ফাংশন দিয়ে আমি এটা তৈরি করলাম আরেকটা ফাংশন দিয়ে আমি কাগজটা তৈরি করলাম আরেকটা ফাংশন দিয়ে আমি এটা তৈরি করলাম এখন এই চারটা ফাংশন দিয়ে করলাম এবার আমি আমার ক্লায়েন্টকে আমার কাছে এগুলো চাইছে সে তো পুরো বোতলটা চাইছে এবার আমি কি করলাম চারটা ফাংশন যোগ করে আমি তাকে এই বোতলটা দিয়ে দিলাম সো আমি চারটা ফাংশন যে আলাদা আলাদা যে ফাংশনগুলো এটা তৈরি করবে এগুলো আমি কেন তৈরি করলাম আলাদা আলাদা কারণ আমি যদি আরো একটা বোতল তৈরি করি তাহলে কি করতে হবে আমি এটাকে ইউজ করতে পারবো না ওই যে রিইউজ করতে পারতেছি ফাংশনগুলোকে এজন্যই কিন্তু আর কিছু না তাহলে ওই ফাংশনগুলো এইটা আমি যে মেথডের মাধ্যমে করব সেই মেথডটা কি হবে প্রোটেক্টেড অথবা প্রাইভেট এখন আমি যদি এটা আমার চাইল্ডকে দিতে চাই তাহলে আমি কি করব প্রোটেক্টেড আমি যদি শুধু আমিই রাখবো আর কাউকে দিব না সেক্ষেত্রে এটা কি হবে প্রাইভেট এখন মনে করেন এখানে আমার চারটা ফাংশন আছে দেখেন এই ফাংশনটা দিয়ে আমি সাপোজ এই ফাংশনটা দিয়ে আমি এটা তৈরি করলাম মুখা তৈরি করলাম এটা দিয়ে আমি প্লাস্টিকটা তৈরি করলাম এখানে আরেকটা ফাংশন দেই আমি বললাম REM এটা কি প্রাইভেট ফাংশন এটা দিয়ে সাপোজ আমি এই বোতলের কভারটা তৈরি করলাম আর কাগজটা তৈরি করার জন্য আরেকটা ফাংশন লাগবে আমি এখানে বললাম SQR বা স্কয়ার SQR স্কয়ার রুট তাহলে এবার আমার মেথড আছে কয়টা দেখেন 1 2 3 4 এই চারটা মেথড দিয়ে আমি চারটা জিনিস তৈরি করলাম সাপোজ তৈরি করার পর এখন আমি এইটা হচ্ছে আমার ক্লায়েন্টকে আমি কি দিব বোতলটা দিব তো আমি এখানে কি করব জোড়া লাগাবো কিভাবে দেখেন আমি এখানে যদি এটা হচ্ছে আমার পাবলিক মেথড সো জোড়া লাগাবো কিভাবে এখন আমি যখন এই ক্লাসের মধ্যে আছি হু ইজ দিস ইজ আমি এখন আমি যদি আমার জিনিসগুলো ইউজ করতে চাই তারপর আমাদের একটা পারমিশন লাগবে অর্থাৎ আমি আছি এই মেথডের মধ্যে আমি এখানে সরাসরি চাইলে এটা কিন্তু ইউজ করতে পারবো না দেখেন আমি এখানে কি করতে হবে SUB সাব আমি যদি ডাইরেক্ট এটাকে এইভাবে কল করি কাজ হবে আমরা যে আগের ক্লাসে করছিলাম এখানে কিন্তু আমরা চাইলে
ধরেন এই ফাংশনটাকে কিন্তু আমরা কি করতে পারবো, এখানে ইউজ করতে পারবো। বাট এখানে কিন্তু আমরা যখন এই মেথডগুলো কার মধ্যে আছে, ক্লাসের মধ্যে আছে, তখন কিন্তু আমরা এই ফাংশনটা আর এই ফাংশনটা কি একই ব্যক্তির আন্ডারে না? তাহলে আমি এক কাজ করি, তাহলে এর মধ্যে আমি এই সাব কি ইউজ করে দেখি কি দেখায়। অ্যাডটা কি পাবলিক না? পাবলিক, কিন্তু সো ভিউ ফাইল থেকে আমি কল করছি কারে, অ্যাড কে। এবার অ্যাড এর মধ্যে কি আছে, সাব আছে। তাহলে আউটপুট কি আসা উচিত, আগের রুলস অনুযায়ী ইন সাব আসা উচিত না? কারণ কল করলাম, দেখি কি হয়। দেখেন কি দেখাচ্ছে, আনডিফাইন্ড ফাংশন কি দেখাচ্ছে, সাব। তাহলে আমি কিভাবে নিব? সো ওটা নেওয়ার জন্য আমার কি লাগবে, পারমিশন লাগবে। আর এই পারমিশনটাকে বলা হচ্ছে কি, দিস। সো হোয়াট ইজ দিস? দিস ইজ ওন ক্লাস অবজেক্ট। আপনাকে যদি বলে যে ওন ক্লাস অবজেক্টটা লেখেন, তখন কি লিখবেন, দিস দিয়ে একটা হাইপেন দিয়ে দিবেন, এইটা অ্যারো সাইন। এটাকে বলা হচ্ছে কি, ওন ক্লাস অবজেক্ট। এবার কি আসবে, এবার কিন্তু ইন সাব চলে আসবে। আমি আছি কোথায়, পাবলিকে, বাট আমি পাবলিককে কি দিচ্ছি, এটা দিচ্ছি। এবার চেকিং করি, ওই দেখেন ইন সাব চলে আসছে। হ্যাঁ, প্রাইভেটে পাবে। এই দেখেন এখানে ধরে আমি যদি দেখতেছি, আমি আছি নেটবিনসে, এখানে অবজেক্ট ধরে আমি আমার নিজের পারমিশন নিয়ে কন্ট্রোল চেপে ধরে স্পেস বার চাপ দিলাম, কাকে কাকে পাচ্ছি দেখেন। এটার আগে কি আছে, চাবি আছে। চাবি মানে কি, এটা কারো দেওয়া যাবে না। তালা মানে কি, কেউ চাইলে ওই ডুপ্লিকেট সাবানের উপরে চাবি নিয়ে ডুপ্লিকেট চাবি বানিয়ে কাজ করতে পারবে, তাই না? বাট চাবি যদি আমি কাউরে না দেই, তাহলে সাবান দিয়ে কোনো লাভ আছে? দেখেন না আপনারা সিআইডি অথবা আদালত কি করে এগুলোর মধ্যে, চুরি যে করে কিভাবে করে। হ্যাঁ, তো চাবি কাউকে দেখানো যাবে না, সাবধান। আর এগুলো আর এটা হচ্ছে সবার জন্য উন্মুক্ত। তাহলে আমি এখন এখানে যদি ধরেন এই সাবটা দিলাম, এটা কি, সরি আমার প্রাইভেট কোনটা, ডিভ, তাই না? আমি ডিভটা দিয়ে দিলাম। ডিভটা দিয়ে দিলাম। এখন দেখি ডিভটা কি ফাংশন ছিল, প্রাইভেট। সো এই প্রাইভেট ফাংশনটা কি ভিউ ফাইল থেকে অ্যাক্সেস পাওয়া যাবে? কখনোই পাওয়া যাবে না কিন্তু। বাট আমি কি করলাম, আমি পাবলিক ফাংশনটার মধ্যে ওই প্রাইভেট ফাংশনটাকে কল করে দিলাম। এবার পাবে না? এই দেখেন ইন ডি পায় গেছে কিন্তু। তাহলে আমি এই ফাংশন দিয়ে বোতলের সিপি তৈরি করলাম, এটা দিয়ে বোতলের কাগজটা তৈরি করলাম, এটা দিয়ে বডিটা তৈরি করলাম, এটা দিয়ে আমি ওই বোতলের যে ইয়াটা থাকে সেটা তৈরি করলাম। এখন আমি এখানে কিভাবে করব? এখন ধরেন আমি এখানে নিলাম ইকো অ্যাড নিলাম, প্রথমে অ্যাড নিয়ে আমি এটাকে একটা ভেরিয়েবলের মধ্যে রাখলাম। আমি বললাম যে $x। এবার এখানে আসলাম, দিস দিয়ে আমি কাকে নিলাম, ধরেন এবার এটাকে নিলাম। এটাকে কার মধ্যে রাখবো, $y। এবার দিস দিয়ে কাকে নিব, ডিভিশনকে। XYZ। এবার কাকে নিব, স্কয়ার রুটকে নিলাম। অ্যাড ডিভ রিমাইন্ডার, স্কয়ার রিমাইন্ডারটা কই গেল, ও অ্যাড তো আসবে না, এখানে কি আসবে, এখানে ধরেন রিমাইন্ডারটা দিয়ে দিলাম। তাহলে আমি এইগুলো কি সবগুলো প্রোটেক্টেড এবং প্রাইভেট ফাংশন। এই ফাংশনগুলো দিয়ে আমি বোতলের আলাদা আলাদা পার্টস তৈরি করলাম। এবার সবগুলো পার্টস আমার কাছে আছে না, আমি রিসিভ করে নিলাম। এবার আমি যদি বলি যে ইকো $x $y $z $m, তাহলে ফাইনালি এগুলো দিয়ে সবগুলো মিলে কি হয়ে গেল বলেন তো, আমার বোতলটা হয়ে গেল না? আমি সবগুলো জোড়া দিলাম, জোড়া দিয়ে বোতলটা তৈরি করলাম। এবার ভিউ ফাইল কি পাবে, ইনসাব, ইনডিভ, সরি সবগুলোর মধ্যে একই জিনিস হয়ে গেছে আর কি। যাই হোক, এটা তো আমরা বুঝতেই পারতেছি, কন্ট্রোল করতে পারবো। দেখেন এই প্রসেসটা কাজ করে কিনা। কাজ করে না? মেমোরি
সাইজ এটা শো করতেছে কি হয় এটা দেখি তো, এটার মধ্যে এক কল করছে, এই তো আসতেছে, এটার মধ্যে এক কল করছে। এই তো আসতেছে, আসবে না কেন? আমি একটা ভুল করছিলাম প্রথমে, এখানে কি আসবে, এখানে অ্যাড হবে না তো, আমি আমার মধ্যে থেকে আমার কল করা কি দরকার, বুঝেন না? দেখেন আমি কি কি ফাংশন দিছি এখানে, ও অ্যাড হবে না এটা হচ্ছে আমার পাবলিক, তাই না? এটা হচ্ছে আমি সবাইকে দিব, বাট আমাকে বোতল তৈরি করতে হবে, সো আমি এইটা দিয়ে বোতলের সিপিটা তৈরি করলাম, এটা দিয়ে বোতলের নিচে দিয়ে এটা তৈরি করলাম, এটা দিয়ে ইয়ে করলাম, এটা দিয়ে আরেকটা কাজ করলাম, চারটা ফাংশন দিয়ে চারটা কাজ করলাম। কেন করলাম? কারণ আমি যদি আরো বোতল তৈরি করি তাহলে কি করতে হবে, এগুলোকে আমাকে নিয়ে কাজ করলেই হবে, ইকো না করলেও দেখা যাবে, রাইট? কারণ কি এগুলোর মধ্যে ইকো করাই আছে, ইকো করাই আছে, এভাবে করলে আসবে। ইরোড দিছে স্যার কি রড দিছে? আনডিফাইন্ড ভেরিয়েবল ইকো না দিলেও হবে, কারণ প্রত্যেকটা মেথডের মধ্যে ইকো করা আছে। হ্যাঁ, কনকেট না করলেও হবে, আমি একটু স্পেস দেওয়ার জন্য ভাবে কাজ করলাম, তাই না? এই যে ফাইনালি আমার বোতলটা রেডি, এবার আমি বোতলটা যে ইউজ করতে পারবো, বাট এই কাজটা, এই আউটপুটটা করার জন্য ফাংশন ইউজ করতেছি কয়টা? চারটে কিন্তু, তাই না? চারটা ফাংশন দিয়ে আমি সবগুলো কাজ করে ফাইনালি বোতলটা তৈরি করে আমি দিয়ে দিলাম যে নেন ভাই এই আপনার বোতল। এইটাই কিন্তু, হ্যাঁ, প্রোটেক্টিভটা ইউজ করবো, ওটা যদি ইনহেরিটেন্সের সময় আসবে আর কি, ওটা একটু পরে আসে আর কি। আমরা শুধু এখন যেটা দেখলাম, ক্লাস তৈরি করলাম, ক্লাসের মধ্যে অবজেক্ট তৈরি করলাম, সরি মেথড তৈরি করলাম, এখন তো প্রপার্টি তৈরি করি নাই, এখন প্রপার্টি তৈরি করব। আমরা ধারাবাহিকভাবে মোটামুটি ভালো আলোচনাই করব এগুলো সম্পর্কে, সব তো করা সম্ভব না এই লিমিটেড টাইমের মধ্যে, বাট যতটুকুন করব আলহামদুলিল্লাহ আপনাদের উপকার হবে আশা করি। এখন ঘটনা হচ্ছে যতটুকুন করতেছি এতটুকুন আগে ক্লিয়ার থাকেন, মানে আপনার কাছে আপনি যেন একবার কনফিডেন্স 100তে 100। যদি কেউ জিজ্ঞেস করে ভাই এটা কিরকম হয়, আপনি বলুন যে দেখি কি হয় না হয়, শিওর না, তাহলে কিন্তু হবে না। আপনাকে যদি বলে যে এটা কি, এটা অবশ্যই এটা, এরকম বুলেটের মতো কনফিডেন্স যেন থাকে। কনফিডেন্স কখন আসবে? আমি আপনাকে বললাম এটা দিয়ে এটা হয়, আপনি শুনলেন করলেন না, কখনোই আপনার কনফিডেন্স 100% হবে না। হবে? হবে কি বলেন? হবে না। বাট আমি আপনাকে বললাম, আপনি শুনলেন, ঠিক আছে লোকটা বললো দেখি করে দেখি, এবার করলেন, করার পরে যখন আপনি দেখলেন যে না ঘটনা সত্যি, এবার যখন আপনাকে কেউ বলবে তখন আপনার কনফিডেন্সটা কেমন হবে? বুঝেন না বিষয়টা? তখন কিন্তু কনফিডেন্স কত হবে? 100তে 100, আবার 200 হতে পারে, কারো সমস্যা নেই, অবশ্যই। দিসটা হচ্ছে ওন ক্লাস অবজেক্ট। আমি আমার ক্লাসের মধ্যে আছি, এই যে আমার নাম কি ডেমো, তো আমি আমার মধ্যে থেকে আমার সবগুলো মেথড যদি ইউজ করতে চাই তাহলে কি লাগবে? আমার পারমিশনটা লাগবে। আমি আমার পারমিশন নিয়ে আমি আমার প্রোটেক্টেড, আমি আমার প্রাইভেট, আমি আমার পাবলিক যে কোনো জিনিসই ইউজ করতে পারি। না, ওই ইকো করলে এটা প্রবলেম হবে না, এখান থেকে করাই আছে। বেসিক্যালি যখন আপনি কোথাও কিছু করবেন, এগুলোর মধ্যে ডিরেক্ট ইকো আমরা করব না, এখানে কি করব? হ্যাঁ, এখানে যেটা করা হবে, এখানে একটা ভেরিয়েবলের মধ্যে রাখা হবে $k। এবার কি করবেন? রিটার্ন কে। বুঝেন নাই? এইভাবে কাজগুলো করা হবে, ঠিক আছে? এইভাবে কাজগুলো করা হয় আর কি। আমি তো জাস্ট শর্টকাটে বোঝানোর জন্য আমরা এভাবে করে দিলাম। প্রোটেক্টেড এবং প্রাইভেট ফাংশনগুলো কখনোই কোনো কিছুই করে না, সবসময় কি করে? রিটার্ন করে। কাজ করতেছে এভাবে। শরীফ না আপনার নাম? কাজ করতেছে শরীফ? আচ্ছা, গুড। কার কাজ করতেছে না? পিছনে আপনারা দুজন কি ঠিক আছেন? ঘুমটুম হচ্ছে ঠিকঠাক মতো? কোন সমস্যা হলে বলেন। কাজ করতেছে? আপনাদের সামনে একটা ছেলে আছে, ওকে দেখেন, ও একা পড়ে গেছে।
ঠিক আছে? সো নামাজের ব্রেক লাগবে? আজান দিছে না? আচ্ছা, ঠিক আছে, তাহলে নামাজ পড়ে আসেন নাকি, তারপরে আমরা আবার কন্টিনিউ করি। তো বেশি দূর যায় না আর কি। তাহলে আমরা যেটা প্র্যাকটিস করতেছিলাম সেটা হচ্ছে যে আমরা ক্লাস তৈরি করতে পারি, ক্লাসের মধ্যে আমরা মেথড তৈরি করতে পারি। আমরা 3 ধরনের মেথড তৈরি করলাম এবং একটা ভিউ ফাইল থেকে কিভাবে আমরা ওই মেথড, ওই ক্লাসের একটা পারমিশন নিয়ে তার অ্যাসেটগুলোকে ইউজ করতে পারি। এবং যখনই কোনো একটা ক্লাস তৈরি হচ্ছে তার 3 ধরনের অ্যাসেট হচ্ছে, একটা হচ্ছে পাবলিক, আরেকটা হচ্ছে প্রোটেক্টেড, আর একটা হচ্ছে প্রাইভেট। এখন এগুলোকে বলা হচ্ছে কি ক্লাস একটা লজিক্যাল টেমপ্লেট অফ এ প্রজেক্ট, যার মধ্যে নাম্বার অফ মেথড থাকবে এবং নাম্বার অফ প্রপার্টিজ থাকবে। সো আমরা তো শুধু মেথড দেখলাম, প্রপার্টিজগুলো দেখি নেই। সো আমি এখানে কিছু প্রপার্টিজ তৈরি করি। আমি বললাম পাবলিক নেম ইজ ইকুয়াল টু বলে দিলাম BITM, প্রোটেক্টেড সিটি ইজ ইকুয়াল টু বলে দিলাম ঢাকা, প্রাইভেট কান্ট্রি ইজ ইকুয়াল টু বলে দিলাম বাংলাদেশ। তাহলে ক্লাসের মধ্যে যে প্রপার্টিগুলো আমরা এখন ডিক্লেয়ার করলাম, 3 ধরনের প্রপার্টি থাকতে পারে। একটা হচ্ছে পাবলিক, আরেকটা হচ্ছে প্রোটেক্টেড, আরেকটা হচ্ছে প্রাইভেট। তাহলে এই ভেরিয়েবলগুলো যখন, এই বিষয়গুলো যখন ক্লাসের বাইরে হচ্ছে তখন এদেরকে আমরা কি বলতেছিলাম? ভেরিয়েবল। যখন এগুলো ক্লাসের মধ্যে ঢুকে যাচ্ছে এদেরকে বলা হচ্ছে কি? প্রপার্টি। সো আমার 3 ধরনের প্রপার্টি আছে, পাবলিক, প্রোটেক্টেড, প্রাইভেট। এবার আমি দেখি ভিউ ফাইল থেকে আমরা একটা ওই ক্লাসের একটা পারমিশন তৈরি করলাম। এবার দেখি তো পারমিশনের মধ্যে কোনো প্রপার্টি আসে কিনা। কন্ট্রোল চেপে ধরে স্পেস বার চাপ দিচ্ছি, দেখেন আসছে প্রপার্টি। কোনটা আসছে? নেম, তাই না? তো আমরা যদি এখানে নেমটা দেই, নেমটা দিলাম জাস্ট, আউটপুট কি আসবে বলেন তো? BITM কি আসবে? কেন আসবে না? ইকো করা হয় না। ভেরি গুড। সো আমরা তো এখানে একটা প্রপার্টির মধ্যে একটা কিছু একটা রাখছি, কিছু ইনফরমেশন এই প্রপার্টিটার মধ্যে আছে। এখন এই ইনফরমেশনগুলো যদি আমি এখান থেকে ইউজ করতে চাই কি করতে হবে? একো করতে হবে। সো এবার যদি আমরা ব্রাউজারিং করি, দেখেন কি আসতেছে? BITM কিন্তু আসতেছে। সো আমরা ক্লাসের মধ্যে কিছু প্রপার্টিও আমরা চাইলে কিন্তু ইউজ করতে পারতেছি। এবার একটা জিনিস খেয়াল করেন, আপনাদের কি আসে নাকি শুধু আমারই আসতেছে? বুঝতেছি না বিষয়টা। আচ্ছা, এখন মনে করেন আমি কোনো একটা মেথডের মধ্যে আছি, ধরেন এই প্রোটেক্টেড এই মেথডের মধ্যে আছি। এখন এই মেথডের মধ্যে থেকে আমি কোনো প্রপার্টিকে ইউজ করতে পারবো? এই ক্লাসের এই প্রপার্টিগুলোকে আমি এখান থেকে ইউজ করতে পারবো? পারবো। কি লাগবে? এই প্রপার্টিগুলো কার? এই প্রপার্টিগুলো কার? এই প্রপার্টিগুলো হচ্ছে এই ভদ্রলোকের। এখন এই ভদ্রলোকের কোন প্রপার্টি, এগুলো হচ্ছে কি তার ছেলে মেয়ে, বাচ্চা কাচ্চা। এখন এই ভদ্রলোকের এই একটা ছেলে যদি আর একটা ছেলের কোনো কিছু ইউজ করতে চায় তাহলে কি ওনার পারমিশন লাগবে? যে বাবা আমি ছোট ভাইয়ের গাড়িটা নিয়ে গেলাম, তো বাবা বলবে কি যাও, এই যে দিস, এই দিস হচ্ছে কি পারমিশন কার? ডেমোর। এবার দেখেন কি পাচ্ছে? পারমিশন দিয়ে সবকিছুই পাচ্ছে না? সিটি, কান্ট্রি, নেম, অ্যাড, ডিপ, রিমাইন্ডার, স্কোয়ার রুট, সাব সবই কিন্তু পাচ্ছে। মানে মেইন বিষয় হচ্ছে আমরা এগুলো কি, এগুলো হচ্ছে রুলস। ক্লাসের মধ্যে প্রপার্টি, মেথড, কাকে কোথায় কতটুকু ইউজ করা যায়, তাই না? এই বিষয়গুলো কিন্তু আমরা একটু প্র্যাকটিস করতেছি। আমরা রিয়েল লাইফ অ্যাপ্লিকেশনে যাব। আমরা একটু পরে একটা ক্যালকুলেটর তৈরি করার চেষ্টা করব এটা দিয়েই আমরা 2টা প্রোটোটাইপ প্র্যাকটিস করব আর কি। তারপরে আমরা কোডিংটা
কি করবো এটা দিয়ে? দরকার নাই, জি স্যার, এটা দিয়ে করেন। কোডিংটা তো করছি আমরা, করি নাই? স্যার অবজেক্ট ওরিয়েন্টেড করা। অবজেক্ট ওরিয়েন্টেড করা একবারে সহজ, করলাম এটা দিয়ে, ওইগুলো আর কিছু না। তাহলে আমি এখানে যদি বলি কি, আমি এখানে বললাম সাপোজ ধরেন বললাম কান্ট্রি, দিস কান্ট্রি বলে দিলাম। এখন এখানে এসে আমি যদি এই সাবকে ক্লিক করি, কল করি, এই যে আমি ধরেন একটা প্রোটেক্টেড ফাংশনের মধ্যে ওই ক্লাসের একটা প্রপার্টি ইউজ করলাম, তারপরও কি লাগতেছে দিস। আমি যদি দিস না দিয়ে ডিরেক্ট কল করি তাহলে কাজ করবে? দেখেন কি দেখাচ্ছে, কান্ট্রি সিম টু বি আনইনিশিয়ালাইজ, মানে এটা কি করতে পারতেছে না, সে চিনতে পারতেছে না যে এটা কে। তো চিনার জন্য কি লাগবে? দিস লাগবে। এবার কিন্তু সে একদম হয়ে গেছে, হ্যাপি হয়ে গেছে যে না পাচ্ছি। এখন এটাকে তো তার বাইরে থেকে কেউ ইউজ করতে পারবে না, তাই না? সো এটাকে বাইরে থেকে ইউজ করতে হলে কি করতে হবে? পাবলিকের মধ্যে কল করতে হবে। এবার এখানে এসে আমি যদি বলি দিস, ওটার নাম কি ছিল? সাব। আমরা ওই ইয়াটা ইউজ করলাম কোথায়? সাব। তাহলে এই প্রপার্টিটা কান্ট্রি, তাই না? এটা একটা প্রাইভেট প্রপার্টি। এই প্রাইভেট প্রপার্টিটা কে নিল? কোন একটা প্রোটেক্টেড ফাংশন নিল, সাব। এবার আমি এই সাবকে কি করলাম? এই সাবকে আবার আমি একটা পাবলিক ফাংশনে কল করলাম। ধরেন এগুলো আপাতত মুছে দিচ্ছি, কমেন্টস করে রাখলাম। তাহলে কি আসবে যদি আমি অ্যাডকে কল করি বাইরে থেকে? এখান থেকে তো আমি অ্যাডকে পাবো, আর কাউকে পাবো না, এটাই তো আমার পাবলিক, তাই না? তাহলে এবার কি আসবে আউটপুট? ইনসাফ বাংলাদেশ, তাই না? কারণ কি কান্ট্রির মধ্যে কি আছে? বাংলাদেশ আছে। সো কান্ট্রিটাকে ইউজ করা হয়েছে কোথায়? প্রোটেক্টেড ফাংশনের মধ্যে, তাই না? প্রোটেক্টেড ফাংশনের মধ্যে ইউজ করা হয়েছে কান্ট্রিটাকে। আবার এই সাবে আবার কল করা হয়েছে কোথায়? পাবলিকের মধ্যে। বাংলাদেশ ইনসাফ হয়ে গেছে কিন্তু, ঠিক আছে? মানে আমরা ইনফরমেশন গুলো নিয়ে খেলাধুলা করতেছি, এর কাছ থেকে মানে লুকোচুরি খেলতেছি আর কি। বাট লুকোচুরি খেলার একটা রুলস আছে, সেই রুলসটাই আমরা প্র্যাকটিস করতেছি, কিভাবে কোথা থেকে কি যাচ্ছে না যাচ্ছে আর কি। আমরা যে ইনফরমেশন গুলো নিয়ে ক্লাসের মধ্যে খেলাধুলা করব, কিছু ইনফরমেশন ক্লায়েন্ট দিবে, ক্লায়েন্টের কাছ থেকে নিয়ে কিছু আমরা প্রসেসিং করে কিছু জেনারেট করব, তাই না? এভাবেই তো কাজটা হবে। এটা ওই যে দিস অবজেক্ট এভাবে ইউজ করতে হয়, এখানে ডলার লাগে না, এটাই সিনট্যাক্স। ইকো না করলে কিভাবে সম্ভব? এখন এটা মানে কি? এটা মানে বাংলাদেশ। বাংলাদেশ দিয়ে আমি কি করব? ইকো করলাম যে না বাংলাদেশে আমি কিছু একটা করব, তাহলে কিছু একটা করতাম। তাহলে ক্লাসে তিন ধরনের প্রপার্টি, তিন ধরনের মেথড কে আমরা কিভাবে ভিউ ফাইল থেকে কিভাবে ক্লাসের মধ্যে ইউজ করতে পারি, এই বিষয়টা নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। হ্যাঁ, পারবো না তো, কারণ কি প্রাইভেট জিনিসগুলো আমি আমার যে প্রপার্টি গুলো আছে আমি তো সেগুলো সবাইকে দিব না। সবাইকে দিলে আর কি হইলো, আমার কি হইলো বলেন? না, ওটা তো আমি রেজাল্টটা দিলাম। আমি তো এখানে জাস্ট একটা ছোট একটা জিনিস দিলাম। এই প্রোটেক্টেড এবং প্রাইভেট ফাংশনগুলো, প্রোটেক্টেড এবং প্রাইভেট ফাংশনগুলো কখনোই কোনো একটা কমপ্লিট কাজ করা হয় না আর কি, একটা ছোট ছোট কাজ করা হয়। এখন আমি যে প্রোটেক্টেড এবং প্রাইভেট ফাংশনগুলো আমি কেন করব, তাই না? আমাকে যে বললাম একটা বদল তৈরি করতে হবে। এখন আমি যদি একটা ফাংশনের পাবলিক ফাংশনের মধ্যে একটা বদল তৈরি করি, তাহলে কি করতে হবে? আমি যদি আরেকটা বদল তৈরি করতে যাই, আমাকে আবার ওই ফাংশনটিকে আবার লিখতে হবে, কারণ একটা ফাংশন দিয়ে একটা বদল তৈরি করা যায়, এভাবে করতে হবে। কিন্তু আমি কি করলাম? আলাদা আলাদা তৈরি করলাম, যাতে আমি এগুলোকে কি করতে পারি? রিউজ করতে পারি, কাউকে দিয়ে দিতে পারি। এখন এইটা দিয়ে বোতল তৈরি করা যাচ্ছে, এইটা দিয়ে আবার অন্য কিছু তৈরি করা যাবে না। এই জিনিসটা দিয়ে আমি বোতল তৈরি করতে পারতেছি, আবার এই জিনিসটা যেন আমি অন্য কোনো কাজেও লাগাতে পারি। আপনাকে বললো যে আপনি একটা মানুষের হাত তৈরি করেন, তা আপনি যদি ডিরেক্ট একটা ফাংশন দিয়ে হাত তৈরি করে দিয়েছিলেন শেষ, তাহলে এটাকে আমি কত জায়গায় রিউজ করতে পারবো।
বাট আমি কি করলাম, হাতের মধ্যে কি আছে, ফিঙ্গার আছে, তারপরে নখ আছে, এগুলো কি করলাম আলাদা আলাদা ফাংশন দিয়ে তৈরি করলাম। এখন এই ফাংশনগুলো কি হবে, এই ফাংশনগুলো যদি পাবলিক হয় তাহলে তো সবাই পেয়ে যাবে। এই ফাংশনগুলো আমি কি করে রাখলাম, যেগুলো আমি কাউকে দিব না সেগুলোকে কি করব, প্রাইভেট। আমি কাউকে দিব না, আমার বাচ্চা কাচ্চাকেও দিব না, আমার চাইল্ডকেও দিব না, প্রাইভেট। আর মানে এটা তো আমি বুঝবো, আমি যখন কোনো একটা প্রবলেমের সলিউশন করব তখন তো আমার মাথার মধ্যে থাকবে যে না ফাইন। ওই যে বলা হচ্ছে লজিক্যাল টেমপ্লেট অফ এ প্রজেক্ট কি ক্লাস, লজিক্যাল টেমপ্লেট এর মধ্যে তো সব থাকবে। এখানে আমি যে জিনিসগুলো আমি মনে করি যে না এই জিনিসগুলো আমি কাউকে দিব যেন সে এটা নিয়ে কিছু একটা করতে পারে, কারণ একটা প্রজেক্ট কি একটা ক্লাস দিয়ে হবে, অনেকগুলো ক্লাস লাগবে। আপনি কি আপনার অ্যানসারটা পাইছেন, হ্যাপি? কল করব, হ্যাঁ আমি ওগুলোকে আলাদা আলাদা কাজের জন্য রাখবো, কারণ আমার মেন উদ্দেশ্যটা কি, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর মেন উদ্দেশ্যটা হচ্ছে যেন রিউজ করা যায় বারবার। একটা কাজ আমি একবার করলাম ছেলেকে যেন আর কখনোই না লিখতে হয়। মেইন উদ্দেশ্যটা তো হচ্ছে আমার জিনিসটাকে ব্যবহার করা, ব্যবহার করতে হলে আমাকে পাবলিকই ব্যবহার করতে হবে। হ্যাঁ করতে হবে। ব্যবহার আমি যদি কাউকে দিতে চাই, আমি যদি আমার ফ্যামিলির বাইরে কাউকে দিতে চাই তাহলে সেটাকে কি করতে হবে, পাবলিক। আমি যদি আমার ফ্যামিলির মধ্যে কাউকে দিতে চাই সেটাকে কি করব, প্রোটেক্টেড, তাহলে সেটা বাইরের কেউ পাবে না। আর যদি এটা শুধু আমার জন্য, এটা আমি আমার জন্য, এটা আমি আর কাউকে দিব না, সেটাকে আমি কি করব, প্রাইভেট। মানে আমি কিছু জিনিস তৈরি করতেছি বা আমার আন্ডারে কিছু জিনিস আছে, আমি সেই জিনিসগুলোকে 3টা ভাগে ভাগ করব। এবার আপনি ডিসিশন নেবেন যে আপনি কাকে প্রাইভেট করবেন। আপনি যদি মনে করেন যে না আমার কাউকে প্রাইভেট তৈরি করার দরকার নাই, এই ক্লাসের মধ্যে যা থাকবে সবই পাবলিক, করবেন পাবলিক, সমস্যা কি। বাট এরকম সুবিধা আছে, আমি চাইলে এটা প্রাইভেট করতে পারি, আমার দরকার নেই আমি করব না, ভেরি সিম্পল। বাট আমার যখন প্রয়োজন হবে তখন আমি করব। আমার প্রয়োজনে আমি কিছু ফাংশনকে প্রোটেক্টেড করব, কিছু ফাংশনকে প্রাইভেট করব, তাই না? এখন এইভাবে ক্লাস কাজ করতেছে। সো এখানে আরেকটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যে প্রত্যেকটা ফাংশনে প্রত্যেকটা ক্লাসের মধ্যেই একটা ইনিশিয়ালাইজার ফাংশন থাকে। প্রত্যেকটা ক্লাসের মধ্যেই একটা ইনিশিয়ালাইজার ফাংশন থাকে যাকে বলা হয় ওই ক্লাসের মানে স্টার্ট দেয়, যে ক্লাসটাকে স্টার্ট দেয় সেটাকে বলে কি, কনস্ট্রাক্টর। পিএইচপিতে টোটাল 10-12টার মতো ম্যাজিক ফাংশন আছে। এই ম্যাজিক ফাংশনগুলো হচ্ছে কি, ম্যাজিক ফাংশন নিয়ে আমরা ক্লাসে বলবো বা যখন আসবে সময় আর কি। বাট এখন এখানে দেখেন এই যে ডেমো ক্লাস, এই ক্লাসের মধ্যে আমরা একটা ম্যাজিক মেথড ইউজ করব বা এই ক্লাসের একটা ইনিশিয়ালাইজার ফাংশন ইউজ করব, সেটাকে আমরা বলতে যাচ্ছি কি, কনস্ট্রাক্টর। দেখেন এখানে সিম্পলি একটা আন্ডারস্কোর দিচ্ছি, আন্ডারস্কোর দেওয়ার পর এখানে যে ফাংশনের লিস্টগুলো আসতেছে এই সবগুলো ডান পাশে কি লেখা, ম্যাজিক মেথড। সো ম্যাজিক মেথড যেগুলো থাকে সেগুলোকে কল করতে না, অটোমেটিক্যালি ঘটনা ঘটায় দেয়। এর মধ্যে আমরা কাকে কল ইউজ করব, কাকে, এই যে কনস্ট্রাক্ট, এই মেথডটাকে আমরা ইউজ করব। এই মেথডটাকে বলা হচ্ছে ক্লাসের ইনিশিয়ালাইজার, ক্লাসের ইনিশিয়ালাইজার। তাহলে আমরা দেখেন আন্ডারস্কোর, একটা আন্ডারস্কোর দিলাম, একটা আন্ডারস্কোর দেওয়ার পর এই ধরনের আসলো, এটা সিলেক্ট করে এবার আমরা একটা ইন্টার দিলাম, দেখেন পুরো জিনিসটা এখানে চলে আসছে, পাবলিক ফাংশন কনস্ট্রাক্ট। একটা মজার অভিজ্ঞতার কথা বলি, কয়েকদিন আগে অবজেক্ট ওরিয়েন্টেডের একটা ক্লাস হচ্ছিল, সেখানে আমার থাকার সুযোগ হয়েছে। সো সেখানে একটা স্টুডেন্ট সে সবকিছু ডেটাবেজের কানেকশন থেকে শুরু করে সবকিছু করছে। সো তার প্রোগ্রামের সব ঠিক আছে কিন্তু কোথাও কোনো ভুল নাই, কিন্তু আউটপুট আসতেছে না। না মেশিনের প্রবলেম, ঠিক আছে। আমি তো প্রথম ওইটাই ভাবছিলাম, আমি ওইটার পিছনে প্রায় 1 ঘন্টা সময় দিছি। সে এখন একটা মানুষের মনে বিষয়, বুঝেন না বিষয়টা, এটা প্রেস্টিজিয়াস ইস্যু, যে পারতেছি না, ঘটনা কি করা যায়। পরে চিন্তা করলাম যে না এবার বলে দিই যে ঠিক আছে আপনার মেশিনের সমস্যা, কি করবো আর। পরে হঠাৎ করে চোখ বললো যে না ঠিক আছে তাহলে লাইন বাই লাইন ডিবাগ করি। এবার এখানে এসে দেখি সে এখানে কয়টা আন্ডারস্কোর বলেন তো, দুইটা, সে একটা আন্ডারস্কোর দিচ্ছে। এই একটা কারণে 1.5 ঘন্টা 1 ঘন্টার মতো সময় নষ্ট হয়েছে।
হ্যাঁ সো ঠিক আছে, এখানে কিন্তু দুইটা আন্ডারস্কোর, সো একটা আন্ডারস্কোর দিছিল সে, যে কারণে আমাদের প্রায় অনেক সময় নষ্ট হয়ে গেছিল। এই ধরনের কিছু ভুল আসলে হয় এবং এগুলো ধরার কোনো স্কোপ থাকে না, কারণ সবসময় তো মাথা একরকম কাজ করে না, কখনো কখনো স্কিপ করে যাওয়া লাগে, কখনো কখনো দেখতে ভালো লাগে। সো এই কনস্ট্রাক্টরের মধ্যে আমরা কাজ করলাম। এখন ধরেন কনস্ট্রাক্টরের মধ্যে আমি লিখলাম ইকো ম্যাজিক মেথডগুলোর বহুত সুবিধা আছে। ম্যাজিক মেথডগুলো প্রথমত সাধারণত এগুলোকে কল করতে হয় না, এগুলো অটোমেটিক্যালি কাজ করে এবং এগুলো আরো অনেক সুবিধা আছে। যেমন এর মধ্যে একটা হচ্ছে কনস্ট্রাক্টর, এটা হচ্ছে ক্লাসের ইনিশিয়ালাইজার হিসেবে কাজ করে। ঠিক আছে, একটা একটু দেখেন, এরপর আস্তে আস্তে আমরা সবগুলোই চেষ্টা করবো বলার আর কি ধারাবাহিকভাবে। তো কনস্ট্রাক্টরের মধ্যে দিয়ে দিলাম। এখন দেখেন এই ডেমো ক্লাসের মধ্যে আমরা একটা কনস্ট্রাক্টর ফাংশন একটা ম্যাজিক মেথড লিখলাম। তো কনস্ট্রাক্টরটা থাকে কোথায়? সবার উপরে দিতে হয় কি মেথড, প্রপার্টির পরে দিতে হয় কি কনস্ট্রাক্টর, এরপরে কি থাকে, এরপরে নরমাল মেথড গুলো থাকবে, আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা লিখব। এখন কনস্ট্রাক্টরের মধ্যে কি দিলাম? হ্যালো পিএসপি। এবার মনে করো আমি ভিউ ফাইলে আসলাম, ভিউ ফাইলে এসে আমি এই লাইনটা ইউজ করলাম না, আমি কি করলাম, আমি শুধুমাত্র ওই ডেমো ক্লাসটার একটা পারমিশন তৈরি করলাম। কোনো ফাংশন কল করছি, কল করে নেই, কিন্তু শুধুমাত্র কি করা হয়েছে, ওই ডেমো ক্লাসের একটা পারমিশন তৈরি করা হয়েছে, আর ডেমো ক্লাসের মধ্যে আমরা একটা কনস্ট্রাক্টর ফাংশন অ্যাড করছি। কিছু আসার কথা, কোনো মেথড কল করে নেই, কিন্তু ঘটনা কিন্তু ঘটে গেছে। দেখছেন হ্যালো পিএসপি চলে আসছে। তাহলে মানে কি, কোনো একটা ক্লাসের যখন কোনো একটা ভিউ ফাইলে আমরা অবজেক্ট তৈরি করতেছি, ওই ক্লাসের কোন জিনিসটা অটোমেটিক্যালি রান হয়ে যায়? কনস্ট্রাক্টর। এটা কিন্তু আপনাদের ভাই ধরবে, কোশ্চেন আউট করে দিলাম, আপনারা ফেসবুকে দিয়ে দিতে পারেন। হ্যাঁ, কনস্ট্রাক্টরে বহুত কাজ আছে। স্যার কোর্সটা শেষ হলে একবারে কোশ্চেনগুলো আউট করে দিন। স্যার আমার একটা রিয়েল লাইফ एग्जांपल দেব। ধরেন আপনি ডেটাবেজে কানেকশন দিবেন, সাপোজ ধরেন এটা হচ্ছে আমাদের একটা ফাংশন, আমরা কোডিং করব, এর নাম দিলাম হচ্ছে সাপোজ ধরেন স্টুডেন্ট ক্লাস। সো স্টুডেন্ট ক্লাসের মাধ্যমে আমরা কি করব, স্টুডেন্টদের ইনফরমেশন সেভ করব, ভিউ করব, এডিট করব, আপডেট করব, ডিলিট করব, চারটা কাজ। এখন আমি যখন ডেমো থেকে এখানে আছে স্টুডেন্ট ক্লাস, এখানে ধরেন আছে হচ্ছে পাবলিক ফাংশন সেভ স্টুডেন্ট, পাবলিক ফাংশন সিলেক্ট অল স্টুডেন্ট ইনফো, পাবলিক ফাংশন আপডেট স্টুডেন্ট, পাবলিক ফাংশন ডিলিট স্টুডেন্ট, চারটা ফাংশন আছে। এখন প্রত্যেকটা ফাংশনের মধ্যেই আমি কিছু কখনো স্টুডেন্টদের ইনফরমেশন অ্যাড করব, কখনো ভিউ করব, কখনো আপডেট করব, কখনো ডিলিট করব। এই কাজগুলো করতে হবে কার সাথে? ডেটাবেজের সাথে না? তাহলে আমি যখন কোনো ফাংশন থেকে ডেটাবেজে অ্যাক্সেস করব, ওই ফাংশনের মধ্যে কি লাগবে? ডেটাবেজের কানেকশন লাগবে। তার মানে প্রত্যেকটা ফাংশনের মধ্যে আমাকে কি করতে হবে? দিতে হবে। এটা একটা ব্যাড জব না? এটা লেন্দি কাজ হয়ে যায়। কিন্তু এখন আমি এমন কিছু করলে ভালো হয় না যে আমি এক জায়গা করব, সবাই পাবে। এখন যখনই এই ক্লাসের মধ্যে কেউ আসতে যাবে, আসার তো দূরের কথা, এর খালি পারমিশন তৈরি করলে কি হয়ে যেতেছে, এই ক্লাসের মধ্যে আসতে হবে না, শুধুমাত্র এই ক্লাসের একটা পারমিশন তৈরি করলে কি রান হয়ে যায়? কনস্ট্রাক্টর রান হয়ে যায়। এখন যদি আমি কনস্ট্রাক্টরের মধ্যে যদি আমি ডাটাবেজের কানেকশনটা দিয়ে দিই, তাহলে কি হবে? তাহলে এই ক্লাসের মধ্যে সেভ স্টুডেন্ট সব স্টুডেন্টই কি পেয়ে যাবে? কানেকশনটা পেয়ে যাবে না? এজন্য এই ধরনের কিছু কাজ করা হয়। আবার আরো কিছু বিষয় আছে, যখন পিডিও প্র্যাকটিস করব তখন দেখবেন। এখন আমার এখানে ক্লাস কয়টা? একটা। প্রজেক্ট অনেক বড় হবে, ক্লাস লাগবে 5টা। তাহলে 5টা ক্লাসে কনস্ট্রাক্টর থাকবে কয়টা? 5টা। তাহলে 5টা ক্লাসের 5টা কনস্ট্রাক্টরের মধ্যে আমি ডাটাবেজে কানেকশন দেব, এটাও কিন্তু লেন্দি প্রসেস। তখন কি করবেন? তখন ডাটাবেজ নামের একটা ক্লাস বানাবেন, db_connect। হ্যাঁ, db_connect নামে একটা ক্লাস তৈরি করবেন। ওই ক্লাসে 6টা ক্লাস হবে। এবার ওই ক্লাসের যে কানেকশনটা আমরা তৈরি করব, ওই ক্লাসের মধ্যে কি থাকবে? শুধুমাত্র ডেটাবেজের কানেকশনটাই থাকবে। এখন ওই কানেকশনটা যদি আমি প্রত্যেকটা ক্লাসের মধ্যে দিতে চাই, তাহলে কি করতে হবে? ওই ফাইলটাকে রিকোয়ার করব, আর কনস্ট্রাক্টরের মধ্যে তার একটা
অবজেক্ট তৈরি করে নিব, পারমিশন তৈরি করে নিব, তাহলেই তো হয়ে যাবে। তাহলে কি এবার প্রত্যেকটা 6টা ক্লাসের মধ্যে 6 বার কানেকশন দেওয়া লাগবে? শুধু একটা লাইন লিখে দিলেই হবে। ওইটাকে নিয়ে এসে এখানে শুধুমাত্র ধরে দেব, তাহলে প্রত্যেকটা ক্লাস পেয়ে যাবে। এই ধরনের কিছু সুবিধা আছে। অবশ্যই লাগবে। রিকোয়ার না করলে তো দুইটা আলাদা আলাদা জিনিস তো প্রথমে কানেকশন দেওয়া লাগবে, তাই না? কানেকশন করার পর না আমি তার পারমিশন নেব। যেমন ধরেন আমি এখানে যদি রিকোয়ার না করতাম, শুধু অবজেক্ট তৈরি করতাম, তাহলে কি কাজ হতো? তাহলে কোনো কাজ হবে না। আগে তো মানে ঘটনা ঘটাইতে হবে। সরি, হ্যাঁ, আগে মানে ভালো লাগতে হবে, তারপর তো ঘটনা ঘটাবে। কানেকশন তো আগে থাকা লাগবে, তাই না? ওটাই আর কি। হ্যাঁ, অবশ্যই দরকার আছে, কারণ কনস্ট্রাক্টরের মধ্যে আমি যা করব, আমি রিকোয়ারটা তো কনস্ট্রাক্টরের মধ্যে দিব না। রিকোয়ারটা থাকবে কোথায়? ক্লাসের বাইরে। চলে আসলে আসবে, হ্যাঁ আসবে, বাট সেটা আমরা যদি কনস্ট্রাক্টরের মধ্যে না রাখি, সেটা তো রান হবে না। আমার এখানে থাকলো, ক্লাসের বাইরে থাকলো, সো ক্লাসের মধ্যে তো সে আসতে পারতেছে না। আমি যদি এখানে কোনো একটা ক্লাসকে রিকোয়ার করে দেই, সেই জিনিসটা কি ক্লাসের মধ্যে থাকবে না বাইরে থাকবে? বাইরে থাকবে না? তো বাইরে থাকলে সেটা তো আমি ক্লাসের মধ্যে ইউজ করতে পারবো না, তাকে তো আমাকে ক্লাসের মধ্যে নিয়ে আসতে হবে। এখন আমি যদি তাকে এই ফাংশনের মধ্যে নিয়ে আসি, তাহলে কি সে অন্য একটা ফাংশন ইউজ করতে পারবে? এই ফাংশনের মধ্যে থাকলে কিন্তু এ পাবে না। তাহলে এমন একটা জায়গায় রাখতে হবে যেটা সবাই পায়। কোথায় রাখবো সেটা? কনস্ট্রাক্টর, কমন জায়গায়। এই ধরনের বহু কাজ কনস্ট্রাক্টরের মধ্যে করা হয়ে থাকে আর কি। যখন আপনারা ওই ইয়ে করবেন, অ্যাডমিন প্যানেল তৈরি করবেন, তখন দেখবেন যে আমাদের এই কনস্ট্রাক্টরের মধ্যে আমাদের সেশন নিয়ে কাজ করতে হবে। কিছু কিছু ক্লাসের মাধ্যমে আমরা লগইন ইনফরমেশন গুলো কন্ট্রোল করব, যে ইউজার লগইন করতেছে। এখন আবার কিছু কিছু ক্লাসের মাধ্যমে আমরা ক্যাটাগরি হ্যান্ডেল করব, কিছু কিছু ক্লাসের মাধ্যমে আমরা ম্যানুফ্যাকচারার হ্যান্ডেল করব। যখন ই-কমার্স সাইট করব, দেখবেন তখন কি হবে, তখন যখনই কেউ কোনো ক্লাসের মেথড গুলোকে ইউজ করতে যাবে, আমি তখন আগে চেক করব যে এ কি সিস্টেমে লগইন আছে কি নাই। অ্যাডমিন সিকিউরিটি যেটা করে, দেখানো হয় যে ব্যাক বাটন লগইন করলাম, লগইন করার পর ব্যাক বাটন প্রেস করলে কোথায় চলে যায়? আবার যদি আগে ফেলে চলে যায়, তাহলে কোনো ওইটা লগইন সিস্টেমের সময় দেখবেন আর কি, তখন আমাদের কনস্ট্রাক্টর লাগবে। এই ধরনের অনেক কাজ আছে আর কি, আলহামদুলিল্লাহ আমরা দেখব। এখন আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখেন, যে আমরা তো তাহলে এভাবে কাজ করতে পারতেছি কনস্ট্রাক্টর নিয়ে, তাই না? রিকোয়ার কোথা থেকে আসলো? এটা লাগবে না আর কি, এমনিতে দেওয়া হয়েছে। এখন আরেকটা ইন্টারেস্টিং জিনিস আমরা দেখব, সেটা হচ্ছে যে এখানেও রিকোয়ার করতে হবে, না করলে কিন্তু হবে না। দেখেন আমি এখানে রিকোয়ার করতেছি, মানে রিকোয়ার করলাম না, কি হয়? ফাজলামি শুরু করছেন, ঠিক আছে? হ্যাঁ, তাই না? এরকম একটা ঝাড়ি খাবে। আপনি খামোখা ঝাড়ি খাওয়ার কি দরকার? আপনি একজন দিয়ে কাজ করাইতেছেন, এমনিতে একজন দিয়ে কাজ করাইতেছেন, তাই না? এই যে এখানে এটা আউটপুট আসলো, আপনি এখানে একটা জিনিস লিখলেন আর এখানে একটা জিনিস চলে আসলো, ভিতরে অনেক কিছু করলো, সেটা কি আপনি করছেন? আপনি তো বলে দিয়ে শেষ যে এটা এইভাবে করো। যে করতেছে তার কেমন লাগতেছে? সিম্পলি যখন বলেন একটা জিনিস চিন্তা করেন, আমরা যখন ক্লাসে যখন আমাদেরকে বলে যে এটা করেন, তখন করেনের মনে মনে কি করেন? নিজে তো মোবাইলে বসে গেমস খেলতেছে আর আমাদের খাড়াইতেছে, তাই না? আমরা তো এগুলো বলি মনে মনে। তখন তাহলে এবার চিন্তা করেন, আপনি যখন তারে অর্ডার দিতেছেন যে তুমি এটা করো, সে করতেছে, সে মনে মনে আপনার কত কি বলতেছে, বুঝতে পারছেন না বিষয়টা? তো তাকে যত কম কষ্ট দিবেন, সে তত কম আপনাকে মনে মনে আদর করবে আর কি। এখন ক্লাসের মেন উদ্দেশ্যটা কি? আরেকটা বিষয় হচ্ছে যে দেখেন, এটা খুব ইন্টারেস্টিং। তাহলে আমার একটা থাকতেছে কি ভিউ ফাইল, তাই না? একটা view.php একটা ভিউ ফাইল থাকতেছে, আর একদিকে থাকতেছে কি ডেটাবেস। সো ডেটাবেস থেকে ইনফরমেশন গুলো ভিউ ফাইলে যাচ্ছে, আবার ভিউ ফাইল থেকে ইনফরমেশন গুলো ডেটাবেসে যাচ্ছে। মাঝখানে কিন্তু আমার ক্লাস, তাই না? এখন আমি ক্লাসের মধ্যে কি থাকতেছে? মেথড থাকতেছে, নাম্বার অফ মেথড থাকতেছে। তো আমার কাজ হচ্ছে আমি যে ক্লাসের মধ্যে
এই ক্লাসের মধ্যে যে মেথড গুলো থাকবে সেখানে আমার কিছু ইনফরমেশন বাইরে থেকে নিয়ে আসতে হতে পারে। আমার এই ক্লাসের মধ্যে যে মেথড গুলো থাকবে সেই মেথড গুলোর মধ্যে কিছু কিছু ইনফরমেশন আমাকে চাইলে ভিউ ফাইল থেকে নিয়ে আসা লাগতে পারে না? পারে কিন্তু। যেমন ধরেন এখানে এই যে অ্যাড ফাংশনটা আছে, এই অ্যাড ফাংশনটা আমরা এখানে বলে দিলাম $x = 10, $y = 20, আমাদের সেই চিরাচরিত এক্সাম্পল z = $x + $y, আর এখানে বলে দিলাম ইকো $z। এবার যদি ভিউ ফাইল থেকে আমরা এই অ্যাড কে কল করি তাহলে কি আসবে আউটপুট 30। এই যে হ্যালো 30 চলে আসছে না? 30 কিন্তু চলে আসছে। এখন ধরেন এই ফাংশনটাকে যদি আমরা ডাইনামিক করতে চাই, এই মেথডটাকে যদি আমরা ডাইনামিক করতে তাহলে কি করতে হবে? প্যারামিটার সেট করতে হবে। সো এই দুইটারে এখান থেকে উঠাই দিলাম, উঠাই দিয়ে এখানে দিতে হবে x, এখানে দিতে হবে y, তাই না? এবার x এবং y এর মধ্যে ভ্যালু কোথা থেকে আসবে দেখেন, আমি যখন এখানে ফাংশন কল করব ভিউ ফাইল থেকে, এবার কি অলরেডি আমাকে দেখাই দিচ্ছে না যে x y দিয়ে দাও। এবার এখানে এসে x এর মধ্যে সাপোজ দিয়ে দিলাম 100, এটার মধ্যে দিলাম 2, তাহলে এবার কত আসবে? 102 আসা উচিত। চেক করি, সো 102 চলে আসছে। আমরা যা যা দিব তাইতে চলে আসবে। এবার এখন এটাতে কি করলাম, আমরা ক্লাসের মধ্যে ভিউ ফাইল থেকে কোনো একটা ইনফরমেশন নিয়ে আসলাম না? এই যে ভিউ ফাইল থেকে আমরা ক্লাসের মধ্যে 100 আর 2 নিয়ে আসলাম, এটা একটা ভাবে। এখন এই 100 আর 2 কে আমি শুধু কি করতে পারবো? এই মেথডের মধ্যে ইউজ করতে পারবো। আমি কি এই x কে এখানে ইউজ করতে পারবো? ওটা x কে পারবো, বাট ওটার মধ্যে যে ভ্যালুটা আছে সেটা করতে পারবো না। বাট আমার যদি এমন দরকার হয় যে আমি একটা কিছু আমার এখানে আসবে, কোনো একটা কিছু ভিউ ফাইল থেকে ক্লাসের মধ্যে আসবে এবং সেই জিনিসটা প্রত্যেকটা মেথড ইউজ করবে, তখন কি করবো আমরা? তখন আমরা কনস্ট্রাক্টরের মধ্যে পাঠাইতে হবে। তাহলে আমরা ভিউ ফাইল থেকে আমরা ডাইরেক্ট পাঠাবো কোথায়? তাহলে রুলস হচ্ছে এটাই যে ভিউ ফাইল থেকে আমি যদি কোনো একটা কিছু ক্লাসের মধ্যে পাঠাতে চাই এবং সেইটা ক্লাসের মধ্যে যত মেথড আছে সবাই ইউজ করতে চায়, সবাই দরকার হতে পারে, তখন আমার কিন্তু মেথডের মধ্যে পাঠাইলে হবে না, তখন পাঠাইতে হবে কনস্ট্রাক্টরের মধ্যে। সো কনস্ট্রাক্টরের মধ্যে কোনো কিছু পাঠাইতে হলে কনস্ট্রাক্টর কি কল করতে হয়? তাহলে আমি কিভাবে পাঠাবো? কনস্ট্রাক্টরের মধ্যে তো আমি তো কল করার দরকার নেই। তখন যেটা করতে হয়, আমি যখন ক্লাসের অবজেক্ট তৈরি করতেছি না, মনে করেন আমি এখানে পাঠাই দিলাম 10 দিয়ে দিলাম সাপোজ, তাহলে এই 10টা চলে যাবে কোথায়? কনস্ট্রাক্টরের মধ্যে চলে আসবে। এখানে আমি যদি একটা ভেরিয়েবল ধরি $a, তাহলে এর মধ্যে কত আছে? 10। এখন আমি যদি এখানে বলি এটাকে আবার নিয়ে নিতে হবে, কনভার্ট করে ডাইরেক্ট ইউজ করা যাবে না। আমি বলে দিলাম this q is equal to $a। না q এর $, হবে না। এই যে this এর আগে তো $, আছে, এই যে তাহলে this q টাকে আমি কোথায় ইউজ করতে পারবো? এবার সব জায়গায়। এবার দেখেন আমি এখান থেকে করে দেই, কত আসবে? 10 আসবে। 10 হ্যালো PHP 102, 10 হ্যালো PHP 102। এখন ভিউ ফাইল থেকে যদি আমি এটাকে ডাইনামিক করতে চাই তাহলে পারবো না। কি করতে হবে? ভেরিয়েবলাইজ করতে হবে, মানে একটা ভেরিয়েবলের নাম আর কি দিলাম। এবার কত যাবে? এটার মধ্যে কত যাবে? 100 যাবে না? এখন এখানে যে ইনফরমেশনটা আছে এটা কোথা থেকে আসবে? আইদার ইউজার ইনপুট দিবে অথবা আমি ক্যালকুলেশন করে কিছু একটা পাঠাবো। ঘটনা কি, তাই না? এভাবে ঘটে কি দেখেন তো, নাকি আমার এখানে শুধু ঘটে? বুঝতেছেন এই বিষয়টা? দেখছেন করে? মুখের কথা বিশ্বাস করেন না, করে দেখেন। কনস্ট্রাক্টরের মধ্যে কোনো একটা কিছু পাঠান ক্লাসের অবজেক্ট তৈরি করার সময়, এবার ওটা ধরে দেখেন কনস্ট্রাক্টরের মধ্যে তো যায়, অন্য কোনো ফাংশনের মধ্যে যায় কিনা এটা দেখেন। ওই ভ্যালুটাকে প্রত্যেক
কাজটা হচ্ছে ধরেন আমি ভিউ ফাইল থেকে আমার কি করতে হবে, এই ক্লাসের মধ্যে যে মেথড এবং ফাংশনগুলো থাকবে সেই মেথড এবং ফাংশনগুলো ডেফিনেটলি মেথডগুলোর প্রপার্টি এবং মেথডগুলো থাকবে। প্রপার্টিগুলোর কাজ কি করবে, প্রপার্টি কিছু জিনিস হোল্ড করবে, প্রপার্টি হোল্ড করে না কিছু। এবং আমার একটা জায়গা আছে, সেই জায়গাটাকে আমার একটা প্রপার্টি কিছু জিনিস হোল্ড করতেছে। হ্যাঁ, আবার কিছু মেথড থাকবে, মেথডের কি থাকে, মেথডের থাকে কাজ। আর প্রপার্টি জিনিসটা কি, প্রপার্টি হলো কোনো কিছু হোল্ড করে। আর মেথড কি, মেথডের একটা জব থাকে। প্রপার্টির কিন্তু কোনো জব নাই, সে কিছু হোল্ড করে। সো এই প্রপার্টি এবং মেথডগুলোর মধ্যে, মানে এই মেথডগুলোর মধ্যে, মেথডগুলোর তো কোনো না কোনো কাজ আছে। এই কাজগুলো করার জন্য এক মিনিট। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা কানন? আলহামদুলিল্লাহ। আচ্ছা দেখেন, একটু খেয়াল করেন যেটা বলতেছিলাম যে আমার টার্গেট হচ্ছে আমি ভিউ ফাইল থেকে কিছু জিনিস আমি ক্লাসের মধ্যে নিয়ে আসতে হবে কাজ করার জন্য। একটু পরে আমরা যখন কোডিং করব তখন দেখবেন ইউজার যে ইনফরমেশনগুলো ইউজার ইনপুট দিবে কোথায়, ক্লাসের মধ্যে না ভিউ ফাইলে? ভিউ ফাইলে না, ইউজার তো ক্লাসের মধ্যে অ্যাক্সেস পাবে না, ইউজার ইনপুট দিবে ভিউ ফাইলে। এখন ভিউ ফাইলে ইউজার যে ইনপুটগুলো দিচ্ছে সেগুলো যদি আমি ক্লাসে নিয়ে আসতে চাই, কিভাবে নিয়ে আসবো? হাতে করে না পকেটে করে? পকেটে করে। কিভাবে পকেটে করে? সেগুলো এই ফাংশনের প্যারামিটারের মাধ্যমে নিয়ে আসতে হবে না? ওই পকেট, রাইট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে এই যে এই ভিউ ফাইল, এই যে ভিউ ফাইলের মাধ্যমে যে আমি ইউজারের ইনপুটগুলো নিয়ে আসতেছি, নিয়ে এসে মেথডে দিতে পারতেছি। এখন কখনো কখনো ইউজারের কোনো ইনপুট, এখন ইউজার এখানে যে ইনপুটগুলো দিচ্ছে 100 আর 2, এই ইনপুটগুলো রিসিভ করতেছে কে? এই এক্স আর ওয়াই। আর এই এক্স আর ওয়াই কি আমি এখানে ইউজ করতে পারবো? মনে করেন আমি এই লাইনটা আমি এখান থেকে কপি করে এখানে লিখে দিলাম, কাজ করবে? এখানে কিন্তু আমি ইউজ করতে পারবো না, বাট আমি যদি চাই এটাকে কিন্তু আমি এখানে ইউজ করতে পারবো। এখন যদি পুরো ক্লাসের মধ্যে গ্লোবালি কোনো কিছু ইউজ করতে চাই পুরো, তাহলে পাঠাইতে হবে কোথায়? কনস্ট্রাক্টরে। আর যদি ইন্ডিভিজুয়াল কোনো মেথডের মধ্যে নিয়ে আসতে চাই তাহলে মেথডের প্যারামিটারের মাধ্যমে নিয়ে আসতে হবে। তাহলে কনস্ট্রাক্টরের মধ্যে পাঠাইতে হলে আমি কিভাবে পাঠাইতে হবে? কনস্ট্রাক্টর তো কল করার জন্য ভিউ ফাইল থেকে, তাই না? তাহলে কিভাবে আসবে? তাহলে কনস্ট্রাক্টর কখন কল হয়? অ্যাকচুয়ালি যখন ক্লাসে অবজেক্ট তৈরি করা হয়, তাই না? এর জন্য অবজেক্ট যখন তৈরি করা হচ্ছে তখন কি এই প্যারামিটার মাধ্যমে আমি এখানে চাইলে ক্লাসের মধ্যে কনস্ট্রাক্টরে পুশ করতে পারি। আমার যদি কিছু দরকার হয় আমি পুশ করে দিলাম, হ্যাঁ পুশ করে দিলাম আর কি। এবার কোথায় চলে আসলো? এবার এই যে এখানে চলে আসলো, ওই জিনিসটাই এর মধ্যে চলে আসলো। এবার আমি যদি এটাকে বিভিন্ন জায়গায় ইউজ করতে চাই, এটাকে আগে এভাবে গ্লোবালি ধরে নিতে হবে দিস এর মধ্যে। কিউটা হচ্ছে পাবলিক প্রপার্টি। এটা যে কোনো কিছু হতে পারে, মানে ডিক্লেয়ার করা লাগে না আমাদের উপরে। হ্যাঁ হ্যাঁ, ডিক্লেয়ার করতেও পারি, নাও পারি, সমস্যা নাই। আমরা এখানে যদি পাবলিক এই করতে যাই করতে পারবো, সমস্যা নেই। ঠিক আছে, এখানে কিউ বলে দিলাম, এই কিউটাকে আমি এখন ইউজ করতে পারবো আর কি। ঠিক আছে, সো এভাবে আমাদের ক্লাসের মধ্যে আমরা ভ্যালু নিয়ে আসতে পারি আর কি বাইরে থেকে চাইলে। ঠিক আছে, সো তাহলে আমরা ওই বাকি আরেকটা ক্লাস তৈরি করবো, একটা ক্লাস আর একটা ক্লাসকে ইনহেরিট করবে। সো এর আগে আপনি একটু ফেসবুক চালান নাকি? অনেকক্ষণ ফেসবুক চালাচ্ছিলাম আমি পাচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, নাইস, ভালো কথা বলছেন। এখন মনে করেন আমি এই ডেমোর মধ্যে এসে আমি কনস্ট্রাক্টরের মধ্যে আমি নিয়ে নিচ্ছি কাকে? কনস্ট্রাক্টরের মধ্যে ধরেন আমি এই বেসিসকে নিয়ে নিচ্ছি। তাহলে বেসিসের মধ্যে কি আছে? ইন বেসিস করা আছে। তাহলে যখন আমি ভিউ ফাইল থেকে যখন আমি ডেমোর একটা ডেমোর করলাম, অবজেক্ট তৈরি করলাম, এবার ডেমো আবার এক্সাম্পলকে এক্সটেন্ড করছে, তাই না? তাহলে এই কনস্ট্রাক্টরের মধ্যে এটা আছে, তাহলে অটোমেটিক রান হয়ে যাবে না? বাট এটা কিন্তু আসবে না। হ্যাঁ, আসবে না, এটা ফ্যাটাল এরর আসবে, তাই না? কি এক্সাম্পল নট ফাউন্ড, কি করতে হবে? এই যে ডেমোর উপরে এক্সটেন্ড তো করতেই হবে, বাট তার আগে কি করতে হবে? রিকোয়ারিং করে নিতে হবে। সো example.php এবার কাজ করবে, দেখেন
এবার আপনি একটা ক্লাস থেকে আরেকটা ক্লাসে সবকিছু ইউজ করতে পারবেন, ঠিক আছে? হ্যাঁ, সো আমরা এই কাজগুলো করলাম। আমরা নেক্সট ক্লাসে আপনাদের একটা एग्जांपल দিয়ে দিই, হোমওয়ার্ক দিয়ে দিই। আপনারা ক্যালকুলেটরটা এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রসিডিউর ফলো করে করে আসবেন। ক্যালকুলেটর, হ্যাঁ, ক্যালকুলেটরটা অবজেক্ট ওরিয়েন্টেড যে স্ট্রাকচার, এই যে আমরা তখন কি শিখলাম, স্ট্রাকচারই তো শিখলাম যে এটা করতে হলে এটা করতে হবে, এটা করতে হলে এটা করতে হবে, এটা করলে এটা পাবো, এটা না করলে এটা পাবো না। এই রুলস গুলো ফলো করে আপনারা একটা ক্যালকুলেটর তৈরি করে নিয়ে আসতে করবেন। নেক্সট ক্লাসে আমরা স্ট্রাকচারটা একটু যদি দেখাই দিতেন আর কি, কয়টা একটা ক্লাস তো একটাই থাকে, ক্লাস আর ভিউ এটা হ্যাঁ একটা ভিউ ফাইল থাকবে, একটা ইয়ে থাকবে, ক্লাস থাকবে, চারটা ফাংশন অনেক ভাবেই করা যায়। ওই যে ফাংশন আপনি চারটা রাখতে পারেন, একটা রাখতে পারেন, ফাংশন আপনি চারটাও রাখতে পারেন, ফাংশন আপনি একটাও রাখতে পারেন। আমরা একটা দিয়ে করছি। আপনি একটা ভিউ ফাইল তৈরি করলেন, ভিউ ফাইল থেকে আপনি ইনপুট গুলো নিলেন। সো ভিউ ফাইল থেকে যখন সাবমিটে ক্লিক করবেন তখন কি করবেন, তখন একটা ক্লাসকে রিকোয়ার করবেন, সেই ক্লাসের একটা অবজেক্ট তৈরি করবেন, সেই অবজেক্ট ধরে একটা ফাংশনকে কল করবেন। যদি একটা ফাংশন দিয়ে করেন, সাপোজ ফাংশনের নাম দিলেন ক্যালকুলেটর, ঠিক আছে, একটা ক্লাসের নাম দিলেন, ক্লাসের মধ্যে ফাংশনটা কি থাকবে, ক্যালকুলেটর। এবার এখানে এসে আপনি যখন সাবমিট করতেছেন কি পাঠিয়ে দিচ্ছেন, পোস্ট, কারণ পোস্টের মধ্যে তো সবকিছু আছে। পোস্টটাকে এখানে আসলো, পোস্টটাকে এখানে আপনি ডাটা দিয়ে রিসিভ করেন, তারপরে ডাটা থেকে সব বের করে যা করার করেন, করে আবার এখান থেকে কি করবেন, ফাংশন যখন কোনো কিছু রিটার্ন করে সেটা কোথায় চলে যাবে, ভিউ ফাইলে চলে যাবে, এখানে রিসিভ করবেন, রিসিভ করে রেজাল্টের মধ্যে বসিয়ে দিবেন। আর শুধুমাত্র এখানে ইয়েটা হচ্ছে কি, ওই ক্লাসের অবজেক্ট তৈরি করে ফাংশনটা কল করতে হবে, এতটুকু আর কিছু না। ঠিক আছে, সো থ্যাংক ইউ, আজকে এতটুকু রেখে দিচ্ছি। ভিডিওটা কবে পাবো?